জাবেদের মুখের সামনে আঙুল তুলে বর্জ্য নিনাদ কণ্ঠে বলল তৌসিফ। জাবেদও মনে মনে প্রতিজ্ঞা করে নেয় তৌসিফকে দেখে নিবে বলে। তৌসিফ ঘরের চৌখাট পেরিয়ে উঠানে চলে যায় ঠাস ঠাস পায়ে। বসার ঘরে বাকি সবাই একই অবস্থানে আছে। জাবেদ রক্তচক্ষু নিয়ে মারমুখী কণ্ঠে পিতা বড় ভাই ভাবির দিকে তাকিয়ে বলল, দেখলেন তার ধৃষ্টতা? এত দুর্বিনীত আচরণ কোথায় শিখল সে? এত উগ্র মেজাজি বা কবে থেকে হলো এই ছেলেটার? আমার ভাই ভাবি তো কাদামাটির মতো। পাশ থেকে খুকি অসহিষ্ণু স্বরে বলে উঠল, সঙ্গ দোষী এমন হইছে। আমি শিওর কইরা কইতে পারুম। উঠানে দাঁড়ানো থেকে চাচার কথাগুলো শুনতে পেল তৌসিফ। সে লম্বা লম্বা পা ফেলে আবার ঘরের ভিতর প্রবেশ করলো। সেন্টার টেবিলের উপর থেকে ছোট্ট কাঠের ফুলদানিটা হাতে নিল। ছুঁড়ে মারল উঠানের শেষ প্রান্ত বরাবর। তার এমন বেয়ারাপনায় জাহেদ, রাবেয়া সহ সবাই ত্যক্ত বিরক্ত। বিতৃষ্ণায় সবার অন্তর ছেয়ে গিয়েছে। তবুও কেউ তাকে তা নিয়ে কিছু বলল না। সবার চোখে এখন তৌসিফ একটা খ্যাপাটে কুকুরের মতো। গায়ে ঢিল ছুঁড়লে পরিস্থিতি আরো নাজুক হয়ে যাবে। তৌসিফ চাচার দিকে চেয়ে অবিনত স্বরে বলল, ইয়েস, আমার বাবা কাদামাটির মতো। সরলতা ও শান্ত থাকাই তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য, এবং পরিবারের জন্য অকাতরে সব বিলিয়ে দেওয়াই ছিল যার একমাত্র ধর্ম। আর আমার মা, তিনিও বেশ কাদামাটির, এটা একদম সত্যি। আরো আছে তো, তিনি পতিভক্তি সতীসাধ্যী রমণী, গৃহকার্যে নিপুণা, ধৈর্যশীলা, অনুগত গৃহবধূ, যেমনটি পুরুষ শাসিত সমাজ আর শ্বশুরবাড়ির লোকেরা চায়। তিনি মমতাময়ী জননী, খুব খাটতে পারে স্বামীর সংসারে, অতিথি সেবায় যার জুড়ি মেলা ভার। এই বিশেষণগুলো তকমা ছাড়া আর কি জুটেছে আমার মায়ের জীবনে? এই দুজন মানুষের ভালো মানুষের সুযোগ নিয়ে তাদের নিঃশেষ করে দিয়েছেন আপনারা সবাই। গোসলের পর ধোয়া কাপড় থেকে যেমন করে নিংড়ে নিংড়ে পানি ঝরিয়ে ফেলা হয়, তদ্রূপ এই দুজন মানুষের জীবন থেকে শখ, সুখ, আনন্দ, উপভোগ কেড়ে নিয়েছেন ডাকাতের ন্যায় অমানবিক হয়ে। কারণ আপনারা স্বার্থবাদী, নিজেরটা শোলা নয় বুঝে নিতে জানেন, অন্যটা একা নাও না। মর্জিনা মুখে ঝামা ঘষে কাঁদো কাঁদো স্বরে বললেন, এই দিন দেখার আগে আমার মরণ হইল না কেন? মরণ আপনার কথায় চলে না দাদি। যার কথায় চলে সে যখন চাইবে তখনই মরণ হবে সবার, বলল তৌসিফ। সে ভাইকে নিরস গলায় বলল, কি রে, বসে আছিস কেন? আমিনের বাড়ি যা, ডেকে নিয়ে আয়, চিনিস তো? তানভীর উঠে বেরিয়ে গেল আমিন আনতে। সলিমুল্লাহ স্ত্রীকে ধমকে উঠলেন। শান্ত সুরে নাতিকে জিজ্ঞেস করলেন, তুই বয় ভাই, একটু শান্ত হ, কথা কই আমরা। কিভাবে শান্ত হই? কিভাবে? আপনি ঘরের কর্তা, সবার আস্থা, কিন্তু বেইনসাফের কথা বললেন, যেটা আপনার মুখে শোভা পেল না। আমার বাবা যদি সেদিন অসুস্থ না হতো, আমরা দুই ভাই যদি দ্রুত বাবাকে হসপিটালে না নিতাম, তখন সিচুয়েশন হয়তো অন্যরকম হয়ে যেত, নয়তো কয়েক মাস পরে হলেও হতো। ডাক্তার তাই বলল আমাদের, এই মেডিসিন খাওয়ানোর ফলে বাবার শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, ক্ষুধামন্দা হয়ে যাচ্ছে, শরীরের ভিতরের কিছু সেল ডেড হয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ হতো বাবার মৃত্যু। আমার মা হতো বিধবা, আমরা হতাম এতিম। কাদের জন্য আমার বাবা মা এতটা বছর এত ত্যাগ দিল, খেটে মরল, আর আপনি বলছেন আমি শান্ত হতে? নো, নেভার। আমি উত্তাল ঢেউ, সমুদ্রের গর্জন, ট্যাবলেট খাওয়ানোর রহস্য ভেদ করা ছাড়া শান্ত কিছুতেই হব না আমি, কিছুতেই না। ঘরের বিপজ্জনক পরিস্থিতি কিভাবে স্থিতিশীল হবে তা কেউই বুঝে উঠতে পারছে না। জাবেদ আত্মবিশ্বাসী সুরে বড় ভাই ভাবিকে জিজ্ঞেস করলো, ভাইজান, ভাবি, আপনাদের কি মনে হয় ট্যাবলেটের বিষয়ে? নাকি ছেলের কথায় সুর মেলাবেন? কখনো কি এমন কোনো কিছু আমার ও মনির মাঝে দেখেছেন? আচরণে, শ্রদ্ধায়, গুরুত্বে, সম্মানে, ভালোবাসায়? বলেন। জাহেদ অবশ কণ্ঠে বলল, আমি এখন কোনো সদুত্তর দিতে পারবো না। বিষয়টা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি। রাবেয়া দৃষ্টিকে অন্যদিকে তাক করে মেঘ মুখে বলল, আমি আমার ছেলের কথা বিশ্বাস করছি। ঘরের মানুষের নামে অহেতুক মিথ্যা অপবাদ দেওয়ার মতো ছেলে জন্ম দিইনি। সেই শিক্ষাও আমি দিইনি আমার দুই ছেলেকে। তৌসিফ ও তানভীর মায়ের দিকে চাইল সজল চোখে।
মায়ের প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে এলো দুই ভাইয়ের। সলিমুল্লাহ বলল, সঠিক প্রমাণ বাইর হইলে আমি অবশ্যই বিচার করব। তোরে কথা দিলাম। তানভীর ও তৌসিফ কৃতজ্ঞতার চাহনি নিক্ষেপ করলো দাদার মুখপানে। মর্জিনা নাতিকে জিজ্ঞেস করলো, ট্যাবলেটের বিষয়ে আমার কাছে ধোঁয়াশা লাগতেছে, কিছুই মগজে ধরতেছে না। তুই কি সত্যই জুদা হইয়া যাবি? হ্যাঁ দাদি। কারণটা খোলাসা করবি? কারণটা হলো একমাত্র আমার মা, আপনার বড় পুত্রবধূ রাবেয়া। সবাই হোঁচট খেলো খানিকটা। তৌসিফের কথাটা পুরোপুরি বিশ্বাস হলো না তাদের। তারা বুঝে নিল রাজনীতির চালের মতন মাকে সাইনবোর্ড বানালো তৌসিফ। মূল উদ্দেশ্য হলো তার বউ, সেজন্য সে আলাদা হতে উঠে পড়ে লেগেছে। অনেকক্ষণ বসে থাকার জন্য জাহিদের কোমর ব্যথা আরম্ভ হলো। তিনি উঠে গেলেন নিজেদের রুমে। তাকে ধরে নিল রাবেয়া। তিনি শুয়ে পড়লেন। রাবেয়া পা চালিয়ে মিট সেফের সামনে গেল। ফলের ঝুড়ি বের করে পানি ও বটি নিয়ে বসলো। মালটা কেটে নিল। আনার খুলে নিল পিরিচে। তাকে সাহায্য করলো সাথী। স্বামীকে নিয়ে দিল খেতে। আসরের আজান শুরু হলো। তাই নামাজ পড়ার জন্য প্রত্যেকে উঠে চলে গেল। তৌসিফ বাড়ির প্রাঙ্গণ ছেড়ে বাইরে গেল। নিরিবিলি রাস্তার একপাশে গিয়ে ঘাসের উপর বসলো। পকেট হতে সিগারেটের প্যাকেট বের করলো। একে একে পুরো প্যাকেট খালি করে ফেলল। দোকানে চলে গেল সে। ক্ষুধা লেগেছে, পেট চনমনিয়ে উঠেছে। কালুর দোকানের গরম গরম 3টি গোল গোলা ও মালাই চা খেলো দাঁড়িয়ে। কিছু গোল গোলা ও মুচমুচে জিলাপি কিনে নিল বাড়ির জন্য। সন্ধ্যা মিলিয়ে গেল। ঝুপ করে পৃথিবীতে আধার নেমে এলো। তৌসিফের বুকের ভিতর দারুণ হতাশা, ক্ষোভ, ঘৃণা পরিবারের মানুষদের উপর। মা বাবার উপরও কম নয় জেদ। সে আলো আধার মারিয়ে বেশ সময় অতিক্রম করে বাড়ি ফিরে এলো। মা বাবার রুমে ঢুকলো। দেখলো ভাই তানভীরও বসে আছে পাশে। তৌসিফ দরজা বন্ধ করে দিল ভিতর থেকে। সে জিজ্ঞেস করার আগেই তানভীর বলল, আমিন বাড়িতে নেই, তার বউয়ের কাছে বলে আসছি। সকালে যেন আসে আমাদের বাড়ি। আচ্ছা, ঠিক আছে, নে ধর, খা, গরম আছে। বলে কাগজের প্যাকেটটি সে মা বাবা ভাইয়ের সামনে বিছানার উপরে রাখলো। রাবেয়া প্যাকেটটি হাতে নিয়েই অসহায় কণ্ঠে বলল, কি আনছিস? তোমার পছন্দের আইটেম, খাও। তানভীর নিয়ে খেতে লাগলো। জাহেদও গোলগোলা ছিঁড়ে মুখে পুরে দিল। রাবেয়া ছেলের মুখের দিকে তাকালেন। বুঝলেন ছেলের মন কিছুটা শান্ত আছে এখন। ক্ষোভ ঝাড়তে পারল বলে সে বলল, খারা, সবাইরে দিয়ে আসি। একদম না মা, কারো জন্য আনি নাই আমি। আমরা আলাদা হয়ে গিয়েছি। আলাদা খাবো সবকিছু। সুবিচার পাইনি আমি কারো কাছে। 4 জনের হিসেব করে আনছি। আমি খেয়ে আসছি নাস্তা, বাকিজন সাথী। কারণ সে সেদিন নিরপেক্ষ থেকেছে ক্লিপের বিষয়ে। চাইলেও মিথ্যা বলতে পারত। ওর জন্য জিলাপি আর গোলগোলা দাও, দিয়ে আসি। ছেলের করা কথায় রাবে আর জোর করতে পারল না অন্যদের দেওয়ার জন্য। নিজের মুখে পুরে দিল জিলাপি ভেঙে। সাথীর জন্য 2টো গোলগোলা ও 3 পিস জিলাপি দিল তৌসিফের হাতে। তৌসিফ বেরিয়ে গেল। তানভীরের খুব ইচ্ছে করলো ফুফাতো বোন মাইমুনা ও চাচাতো ভাই অভ্রকে ডেকে এগুলো দিতে। রাবেয়া মানা করলো কপট রাগ দেখিয়ে। আরে, ওদের দিলেই তো বাকিরা যাই না যাইব, এতে সমস্যা হইব। খুবই বাজে বিষয় এটা। নইলে আমি নিজেই দিতাম। কোনো দিন এইভাবে আমরা কিছু খাই নাই আজ পর্যন্ত। তাড়াতাড়ি খাইয়া নে, প্যাকেট জানালা দিয়া ফালাই দিম। তাইলে তারা কেউই আর কইতে পারবো না। সেটাও কথা, বলল তানভীর ও তার বাবা। তৌসিফ সাথীর রুমে গেল। সাথী রুমে একা। দেখলো সাথী গাল ফুলিয়ে আছে। পড়ার টেবিলে বসে আঁকিবুকি করছে কি জানি। সাথীর হাত টেনে ধরে গুলগুলা ও জিলাপিগুলো দিল সে। সাথী মুহূর্তেই সেগুলো ফেলে দিল মেঝেতে। গুমোট কণ্ঠে বলল, আপনার এসব আমি খাবো না। আপনি আমার শখের ফুলদানি ফেলে দিয়েছেন, ফুলগুলো নষ্ট করেছেন। আপনি একটা নিষ্ঠুর মানুষ।
পাষাণ। তৌসিফ মাটি থেকে সেগুলো তুলে সাথীর মুখে পুরে দিল। গমগমে স্বরে বলল, আমার ওপর সাহস দেখানোর দুঃসাহস তোর হয় কি করে? এই কয়দিনে আমাকে চিনিসনি? এর চেয়ে সুন্দর ফুলদানি ও ফুল তোকে এনে দিব আমি, কালি। আর তোর বুকে ওড়না থাকে না কেন? আমি বাড়িতে থাকলে? অসভ্য কোথাকার! সব সময় যেন বুক ঢাকা থাকে। এগুলা খাবি তুই এখন? আমি কারোর জন্য না এনে তোর জন্য আনলাম। আর তুই খাবি না? আমি আমার রুমে আছি। ওড়না কেন পরবো? আপনি চোখ সামলাতে পারেন না? তৌসিফ চোখ কটমট করে বেরিয়ে গেল রুম থেকে। দরজা চাপিয়ে দিয়ে বাইরে থেকে ফাঁক দিয়ে ভিতরে তাকালো। দেখলো সাথী নাস্তা ফেলে দিল বাইরে, তার জানালা দিয়ে। তৌসিফ দরজা ঠেলে ফের ভিতরে গেল। বলল, ফেলে দিলি? না, মনে রাখিস। ঘরের পরিবেশ উত্তপ্ত, আগ্রাসী, জিঘাংসু। অভ্র রুমে নেই। সেই সুযোগে জাবেদ রুমের দরজা বন্ধ করে দিল। দেয়ালেরও কান আছে। সে দাঁত কিরমিরিয়ে চোখ রাঙিয়ে স্ত্রীকে বলল, তোর জন্য এই বিপদের মুখে পড়ে গেলাম। ট্যাবলেটের পাতা রাখার আর জায়গা পেলি না? মনি নিরীহ স্বরে বলল, ওই যে আমাগো রুমে এসে ড্রেসিং টেবিল খুলবো, তাকে জানে। ধরা তো পইরেই গেলাম। এবার কি হইব? জাবেদ বিজ্ঞের সুরে বলে উঠল, আর বেশি বাড়াবাড়ি করলে আমি এই ছেলেরই দুনিয়া থেকে সরাইয়া দিব। আল্লাহ গো, কি কন? এটা মানুষের কাজ হইব? খুব হইব। তার বাপের থেকে অনেক পুরানা শোধ নিতে চাইছি। সেটাই যখন সফল হতে পারলাম না তার ছেলের জন্য, তাই তার বদলে সেই শোধ তার ছেলের থেকেই নিব আমি। অনেক বাড়াবাড়ি করতেছে সে। খুব সচেতনভাবে নিঃশব্দে কথাগুলো আওড়ালো যাবেদ। মণি তার মুখের অভিব্যক্তির দিকে ঠায় চেয়ে রইল অবোধের ন্যায়। পরক্ষণেই বলল, কিছু ভাবতেছেন মনে হয়। নতুন কোনো ফন্দি? জাবেদ সংবিত ফিরে পায়। মনির দিকে চেয়ে বলল, ভাবতাছি কিভাবে কি করা যায়। কোন বিষয়ে? ট্যাবলেটের বিষয়ে। প্রমাণ করতে হবে এটাই আমাদের কোনো হাত নেই। কখনো বাড়িতে কোনো মেহমান আসলো এবং তারাই হয়তো ভুলে রেখে গেছিল। কি কন, এটা সম্ভব? শাক দিয়া মাছ ঢাকার মতন কথা কইলেন। এটা চাইলেই সম্ভব, কারণ তুই। আমি এখনো স্বীকার করি নাই কিন্তু। কি জানি, অত বুঝি না। একটু আগে যে কইলেন তৌসিফরে মাইরা ফালাইবেন, এটা কইরেন না। আল্লাহ দোয়াই লাগে। মানুষ হইয়া মানুষ হত্যা মহাপাপ। সে তো আপনার রক্ত, আপন ভাতিজা। জাবেদ বন্য সুরে বলল, বললাম জিদ্দের বসে। আর সেও তো আপনের মতো আচরণ করে নাই, পরের মতো ব্যবহার দিছে। বেয়াদব হইছে একটা। সামনে যে আরো কি করবে তা সেই ভালো জানে। দরজায় ঠক ঠক করে কড়া নাড়ছে অভ্র। মনি ও জাবেদ তাদের বাক্য বিনিময়ের রীতি টানে। সেই রাতে আর কেউ একসঙ্গে ভাত খেলো না। সবাই আগে পরে করে খেলো ঘরের বিদ্যমান অবস্থার জন্য। প্রত্যেকে যার যার স্থানে শুয়ে পড়ল। সলিমুল্লাহ, মর্জিনা ও খুকি চাপা স্বরে আলাপ করতে থাকলো প্রশ্নাতীত চোখে। সলিমুল্লাহ বললেন, ছেলের সামনে বলতে পারি নাই, তবে তৌসিফের কথা আমার কিছুটা বিশ্বাস হয়েছে। সে আন্দাজে অন্যায়ভাবে চাচা চাচিরে দোষারোপ করার মতো মানুষ নয়। কিন্তু প্রশ্ন হইল, জাহেদ যে নরম কইরা মৃত্যুর দিকে ঠেলা দিলে জাবেদের কি লাভ? ওনার কথা একই সুর মেলালো স্ত্রী ও মেয়ে। খুকি উদ্বেগজনিত কণ্ঠে বলল, হ, ঠিকই। এই প্রশ্ন আমার মনেও বারবার উকি ঝুঁকি মারতেছে। আমার শ্বশুরবাড়ির দুইজনের অনেক বছর ধরে ডায়াবেটিস। কই, তারা তো বড় ভাইয়ের মতন শারীরিকভাবে এত নরম হয় নাই। খাইতেও পারে ভালোই, হাঁটাচলাও করতে পারে স্বাভাবিকভাবে। সীমা ও তার মেয়ে সাথী একই বিছানায় ঘুমায়। তারা মা মেয়েও একে অপরকে বলতে লাগলো, হইলেও হইতে পারে, এরা জামাই বউ দুইজনই হারামি, স্বার্থবাদী, উপরে উপরে ভালা, ভিতরে ভিতরে কালা। জাহেদের মন খারাপ প্রচন্ড রকমের। মুখাকৃতি অতিশয় বিষণ্ণ, ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বিপন্ন মুখে নিজে নিজে বললেন, আপন মায়ের পেটের ভাই এমন করতে পারলো? কেনই বা করলো এমন? কি অপরাধ আমার? কি করি নাই সংসারের জন্য, এই ছোট ভাইয়ের জন্য? আজ সেই ভাই আমাকে মারতে চায়। কিভাবে এই ট্যাবলেট আমাকে খাওয়ালো সেটাই আমার মাথায় ধরছে না। খোদা আমাকে নিয়ে গেলেই পারত। রাবেয়া অভিমানী স্বরে থামায় স্বামীকে। বলল, এত অলক্ষণে কথা কইবেন না, আল্লাহর ওয়াস্তে। আপনি ছাড়া আমার জীবনের দুই আনা মূল্যও নাই।
এখনো কিন্তু চাক্ষুষ প্রমাণ হয় নাই কিছুর। সবর করেন, চুপ থাকেন। ছেলেরা যেহেতু আপনাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করাইছে, এখন আর কোনো সমস্যা নেই। আর আমি তো এখন সারা বেলায় নজর রাখুম আপনার দিকে। আপনিও যেই সেই কিছু দিলে চট কইরা মুখে দিবেন না। জাহেদ নীরব থাকে। রাবেয়ার অন্তরখানি ভোরে শিশির কণার মতো নির্মল, বিশুদ্ধ, স্বচ্ছ। জীবনের সমস্ত জটিলতা ও পঙ্কিলতা থেকে নিজেকে মুক্ত রাখতে চায়। স্বামীকে মিথ্যা বুলি শোনালেও ছেলের কথা রাবেয়া একমনে বিশ্বাস করেছে। কেননা ডাক্তার কখনো মিথ্যা বা ভুল বলতে পারে না। তার পাশাপাশি বহু পুরনো একটি ঘটনা আজ রাবেয়ার মনে পড়ে গেল। রাত দিন সংসারের ঘানি টানতে টানতে রাবেয়া নিজের অনেক কিছু ভুলে গেল, কিন্তু ভুলেনি সেই একদিনের কথা, যেটা ছিল তার জীবনের একটি বিচ্ছিন্ন ঘটনা। সেই অভিজ্ঞতাটুকু বিদঘুটে, কুৎসিত, যেটা সাক্ষী কেবল সে, জাহেদ ও জাবেদ, অন্য কেউই জানে না, যেটা সে বলতেও পারবে না দ্বিতীয় কাউকে। ভাবছে স্বামীকে কি সেই পিদিম জ্বলা নীরব রাতের কথা মনে করিয়ে দিবে নাকি। তার ভাবনা রূপ বদলায়। না, দুর্বলতার কথা মনে করিয়ে দিতে নেই অত্যাবশ্যক না হলে। রাবেয়া উৎকণ্ঠাজনিত মনে ক্লান্ত দেহখানি এলিয়ে দেয় স্বামীর পাশে। তৌসিফ ও তানভীর পাশাপাশি শুয়ে আছে। প্রসঙ্গত পরিবারের নানা কথা উঠে এলো দুই ভাইয়ের আলাপের মাঝে। তানভীর তৌসিফের বেশ ছোট, স্বভাবে চঞ্চল, আড্ডাবাজ, দুরন্ত। সে ছোটবেলা থেকে তুলনামূলক মায়ের আঁচল তলে কম থেকেছে। বাড়ির অন্যান্য বাচ্চাদের সাথে সারাক্ষণ উঠানে এ ঘরে সে ঘরে খেলাধুলায় মেতে থাকতো, যেটা সে বড় হওয়ার পরেও অব্যাহত ছিল। তাই ঘরের অন্তঃপুরের ছোট বড় বিষয়গুলো তার অদেখায় রয়ে গেল, অজানায় রয়ে গেল, এবং তার পূর্বের অতীতের কিছুও সে জানেও না। তৌসিফ মায়ের বড় সন্তান, সেই সুবাদে ঘরের মায়ের এবং মায়ের সাথে অন্যান্যদের চালচলনের অনেক কিছুই তার দৃষ্টিগোচর হয়েছে। সে স্বভাবে ছিল শান্ত, চুপচাপ, ভদ্র ও স্বল্পভাষী, কিন্তু পরিস্থিতিতে সে তার স্বভাব বিরুদ্ধ হতে বাধ্য হয়েছে। রজনী কেটে গেল, প্রভাত হলো। ঘরের কোণে ডালিম গাছের সরু শাখায় বসে এক ঝাঁক চড়ুই পাখি চিউ চিউ রবে মেতে উঠল। রাবেয়া কোমরে আঁচল গুজে উঠান ঝাড়ু দিতে লাগলো। পাখিগুলোর দিকে চেয়ে করুণ হাসলো। তাকে তার কাছে পাখিগুলোর চেয়ে ক্ষুদ্রকায় মনে হলো। নয়তো কেন সে মানুষেও তাদের মতো আনন্দে শান্তিতে থাকতে পারে না। হয়তো এটাই তার নিয়তি। সে ঝাড়ু রেখে কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ব্যথায় মুখ বিকৃত করে বলল, মাগো, আর পারি না, বলে মৃদু কোকিয়ে উঠল। বাকি দুই যাও ননদ এখনো ঘুম থেকে ওঠেনি। তাদের কোনো দায় নেই ঘরের কাজ নিয়ে। সে ঘরের বড় বউ। যত দায়, দায়িত্ব, কর্তব্য কেবল তারই। রাবেয়া কোমর ঝুঁকিয়ে উঠানের বাকি অংশ ঝাড়ু দিয়ে নিল। কালিতে ভরা সব হাঁড়ি পাতিল ও থালাবাটি নিয়ে পুকুর ঘাটে চলে গেল রাবেয়া। সেগুলো ধুয়ে পিছনের উঠানে মাচার উপরে শুকাতে দিল। ঘরে গিয়ে চৌকির তলা থেকে বড় একটি নারকেল বের করে নিল। রান্নাঘরে গিয়ে নারকেলটি ভেঙে কুড়িয়ে নিল। শুকনো পাটখড়ি ও সুপারি পাতা দিয়ে উনুন জ্বালিয়ে নিল। একটি মাটির খোলা বসিয়ে দিল গরম হওয়ার জন্য। খোলা জালি পিঠা তৈরি করবে শাশুড়ির নির্দেশে। খোলা জালি পিঠা দিয়ে নারকেল চিনি মিশিয়ে খাবে। এটা সবার খুব পছন্দের একটি পিঠা ও নাস্তা। সবাই রোজকার মতো উঠল আলস্য ভঙ্গিতে হেলে দুলে। মুখ ধুয়ে নাস্তা সেরে নিল। তার ভাগে পিঠা রইল না বললেই চলে, যেটা সবসময় হয়ে আসছে। কষ্ট করে তৈরি করে সে, অবশেষে তার খেতে হয় সবার শেষে। অবশিষ্ট যা থাকে তা খেয়েই তার সন্তুষ্টি দেখাতে হয় তাদের। এতজনের জন্য একটানা পিঁড়িতে বসে একে একে অনেকগুলো পিঠা বানাতে গিয়ে আবারও কোমর ও পিঠ ব্যথায় রাবেয়া নাক মুখ কুঁচকে নিল। ইদানিং পিঠের ব্যথাটা তাকে খুব ভোগাচ্ছে। তৌসিফ ও তানভীর এলো মায়ের কাছে। তৌসিফ সারা উঠানের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো। মায়ের দিকে চেয়ে সবাইকে শুনিয়ে কটাক্ষ স্বরে বলল, বাহ, উঠানটা খুব সুন্দর হয়েছে, চমৎকার। এতগুলো পিঠা বানিয়েছ, নারকেল কুড়িয়েছ, হাঁড়ি পাতিল ধুয়েছ, স্বামী সেবা করেছ, জীবনের একটা দিনকে নিজের পিছনে ব্যয় করেছ এমন। নিজের শরীরের যত্ন, সৌন্দর্য, সুস্থতার দিকে কখনো মন দিয়েছ? ভাইয়া,
তুমি বারবার আম্মাকে ব্লেম দাও কেন? আম্মা হলো সবার নাচের পুতুল, হুকুমের দাস। কপট রাগ দেখিয়ে বলল তানভীর। বউকে মেরে ঝিকে শেখানোর বিষয়টা যদি আমার শ্রদ্ধেয় পিতা সহ অন্যরা না বোঝার ভান করে থাকে, সেখানে আর কিছুই বলার নেই আমার। রাশভারী গলায় কথাগুলো বলে তৌসিফ লম্বা লম্বা কদম ফেলে বাড়ির বাইরে চলে গেল। বাজারে গিয়ে চায়ের দোকানে বসলো পায়ের ওপর পা তুলে। কড়া লিকারে দুধ চার অর্ডার দিল। রাবেয়া নয়ন জোড়া ছলছল করে উঠল। আঁচলের কোণ দিয়ে নয়ন কোণ মুছে নিল। তানভীর মায়ের মায়া ভরা মুখখানার দিকে ঠায় চেয়ে রইল। সকাল 10টার দিকে জায়গা মাপার দুজন আমিন চলে এলো। সলিমুল্লাহ ঘর হতে বেরিয়ে এলেন তাদের গলার আওয়াজ শুনে। একজন সালাম দিয়ে বলল, আপনার ছোট নাতি কাল গিয়া বইলা আসলো, তাই অন্যদিকের কাজ ফেলে চলে এলাম। আগে বাইরের জমিনগুলার দিকে যাইবেন নাকি বাড়ির গুলা ধরবেন? জাবেদ ঘর হতে বেরিয়ে এলো উঠানে। সে বলল, আগে জমির দিকে চলেন। আমি আবার রওনা দেব চিটাগংয়ের দিকে। তারা পা বাড়াচ্ছিল বাইরে ক্ষেতের দিকে যাওয়ার জন্য। তখন তৌসিফ বাজার থেকে এসে পড়ল বাড়িতে। গম্ভীর গলায় আমিনদেরকে বলল, আগে আমাদের বাড়ির ভিতরে জায়গা মাফ দেন। আমি ঢাকা চলে যাব, এটা জরুরি। জাবেদ তাচ্ছিল্য ভরা সুরে বলে উঠল, আব্বাকে আমাকে তোর মানুষ মনে হয় না? মাঝে মাঝে মনে হয়, নয়তো এতদিনে আরো কাণ্ড করে ফেলতাম। আমিনারা সলিমুল্লাহর সম্মতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে মৌন ভঙ্গিতে। তিনি তাদের বললেন, আচ্ছা, তাহলে বাড়ির ভিতরে সীমানা মাফ ডাউন শুরু করো তোমরা। জাবেদ তপ্তা খেলো পিতার কথা শুনে। সলিমুল্লাহ তাকে আশ্বস্ত করে বলল, ওই আইস কয়দিন ধরে পাগলা কুত্তা হয়ে আছে, খেপান ঠিক হইব না। আগে পরে সবাই ভাগ হইব। ঘরের ভিতর হতে ছোট বড় সবাই বেরিয়ে এলো। উঠানে জড়ো হলো। রাবে একটি বেতের মোড়া নিয়ে রোদের মাঝে রাখলো। জাহেদকে হাত ধরে নিয়ে বসিয়ে দিল মোড়াটিতে। আমিনারা তাদের কাজ শুরু করলো। তাদের সাথে গেল সলিমুল্লাহ, জাবেদ ও তৌসিফ। তৌসিফ মাথা তুলে কয়েকটি গাছের দিকে চাইল। তানভীরকে ডাক দিল উচ্চস্বরে, এই তানভীর, কই তুই? এদিকে আয়। তানভীর বাথরুম হতে বেরিয়ে এলো। তার স্বভাব সুলভ ভঙ্গিতে বলল, ইয়েস ভ্রাতা, কি করিতে হইব বলো হে। আমি অত্যন্ত জরুরি কার্যে ব্যতিব্যস্ত ছিলাম। কাঁঠাল গাছে ওঠ, ওই দুইটা ডাল কেটে নিচে ফেল। ভ্রাতা, কেন কেন? আমাদের ঘর করার ভিটা চার কোনায় খুঁটি দিতে হবে, চোয়াল শক্ত করে বলল তৌসিফ। রাবেয়া না পেরে মোলায়েম স্বরে ছেলেকে বলল, বাবা, খুঁটি দেশ দে। তুই নতুন ঘর করবি কর, বিয়ে করলে বউরে নিয়ে থাকতে পারবি। তানভীরও থাকবো, তবে আমি আর তোর আব্বা এই ভিটায় থাকবো। আমরা এক ঘরে সবাই ভালোই আছি, মিলেমিশে আছি। তৌসিফ চলে গেল আমিনদের কাছে। সে সরে যেতেই মর্জিনা ঝনঝন করে উঠল। ঝাঁঝালো স্বরে রাবেয়াকে বলল, হইছে, আর সাধু সাজতে হইব না, ভং ধরন লাগবো না। ছেলেরে দিয়া জুদা হন, নয়া ঘর তোলন। এইসব যে তোমার কারসাজি, তা আমরা সকলেই কিন্তু জানি। খুকিও মায়ের সাথে সুর মেলালো বিড়বিড়িয়ে। তানভীর শুনতে পেল পাশে দাঁড়ানো থেকে। সে চেঁচিয়ে উঠল। তার গলা শুনে তৌসিফ এগিয়ে এলো। কি হয়েছে রে? দাদি আর ফুফু মিলে আম্মাকে দোষারোপ করে ঝাড়তে লাগলো। আম্মাই নাকি এসব করাচ্ছে তোমাকে দিয়ে। তুই আমিনদের কাছে যা। তানভীর ব্যস্ত সম্মত হয়ে খালি পায়ে আমিনদের কাছে গিয়ে দাঁড়ায়। তৌসিফ দাদি ও ফুফুর দিকে চেয়ে থমথমে মুখে বলল, এখন তো মনে হচ্ছে এতটা বছর ধরে আমার মা পণ্ড শ্রম করলো স্বামীর সংসারে, নয়তো আপনাদের এই আস্থাটুকু অর্জন করতে পারলো না কেন এত বছর ধরে? আমার মা বাধা দিচ্ছে আমাকে, সেটাকে ভালো না বলে উল্টো দোষী সাব্যস্ত করলেন। কোনো মানেই হয় না আর আপনাদের জন্য তার কিছু করার। কি কথা তোর, বাপস রে! যা, করা লাগবো না তোর মায়ের। তারে শোকেছে সাজায় রাখ নিয়া, আমাকে হাত আছে। এ ডাবল কাম আমিও করি স্বামীর বাড়ি। বিষ কণ্ঠে বলল খুকি। আজ থেকে, এখন থেকে আমার মা রাবেয়া স্বামীর যৌথ সংসারের সমস্ত কাজ হতে ইস্তফা দিল। কলুর বলদের মতো, গাধার মতো স্বামীর সংসারের ঘানি অনেক বেশি টেনে ফেলেছে, আর সম্ভব নয়। বাসখাই কণ্ঠে সবাইকে শাসিয়ে বলল তৌসিফ। নিমিষে জাহেদ গর্জে উঠল ছেলের ওপর। রুদ্রমূর্তি ধারণ করে বলল, গলা নামিয়ে কথা বল। তোর কথায় সব হবে নাকি? ভাইদের পরিবারের কথা না হয় বাদ দিলাম, কিন্তু তো দাদা দাদি, তাদের দেখতে হবে না?
বরাবরের মতোই জাহেদের ওপর তার পরিবারের বাকি উপস্থিত সদস্যরা সন্তুষ্ট হলো। তৌসিফ পিতার দিকে তাকিয়ে রাগত স্বরে বলল, অবশ্যই হবে, 100 বার হতে হবে। কারণ রাবেয়া আমার মা, আপনি আমার বাবা। সুতরাং মা বাবার ভালোর জন্য যে কোনো সিদ্ধান্ত আমি নিতেই পারি। আমি তো একবারও বলিনি দাদা দাদিকে দেখব না। নতুন ঘর করা, ভিন্ন হওয়ার মানেই কি দাদা দাদিকে বিচ্ছিন্ন করে দেওয়া? একদম তা নয়। বরং তারা আগের চেয়ে বেশি যত্ন পাবে আমাদের কাছে থেকে। এক ঘরের ভিতরে বাস করে নিজেকে আরো মৃত্যুর দিকে ঠেলে দিতে চান আপনি? শত্রুদের সুযোগ করে দিতে চান? ঘরের শত্রু বিভীষণ। মনে রাখবেন, আপনি অন্ধ হয়ে আছেন। তাই উচিত অনুচিত, ভালো মন্দ, সাদা কালো কিছুই বুঝতে পারেন না। অন্ধের কাছে যেমন সবই একরকম লাগে, রাত যা দিনও তা, ঠিক আপনার অবস্থাও তাই। ঘরের ভিতরে মায়ের সাথে কে কিভাবে চলে কিছুই চোখে পড়ে না আপনার। আর নিজেই তো ঠিকভাবে চলতে পারেন না স্ত্রীর সাথে, অন্যদের গুলো কিভাবে আপনার চোখে পড়বে? তাই আপনার কাছে মনে হয় সবই ঠিক আছে। গড় গড় করে কথাগুলো বলল তৌসিফ। বলা শেষে আর একদণ্ড দাঁড়ালো না সে কারো সামনে। দপদপ পায়ে চলে গেল আমিনদের কাছে। তানভীর লুঙ্গির কোঁচা মেরে কাঁঠাল গাছে উঠে গেল। হাতের ধারালো দাখানা দিয়ে কয়েকটি মোটা শক্ত ডাল কেটে মাটিতে ফেলল। নিচে নেমে এলো সে। রাবেয়া এগিয়ে গিয়ে সেই দাখানা দিয়ে ডাল হতে পাতা ছাড়িয়ে নিতে লাগলো। তানভীর মায়ের হাত থেকে প্রায় জোর করে কেড়ে নিল দাখানা। নিজেই সবকটি পাতা ছাড়িয়ে নিল। তৌসিফকে দেখিয়ে ডাল মাফ দিয়ে কেটে টুকরো করে নিল। মাটির চুলায় রান্না করছে মনি ও সীমা মিলে। খুকিও আজ হাত লাগালো। রাবেয়াকে কেউই কোনো কাজের ফরমাইশ দিল না। তবুও রাবেয়া নিত্যদিনের মতোই তার ওপর অর্পিত কাজগুলো একে একে সেরে নিচ্ছে। দুপুরে আমিনদের রং চা ও টোস্ট বিস্কুট দেওয়া হলো। খেয়ে তারা আবার কাজে হাত দিল। সলিমুল্লাহ, মর্জিনা, খুকি, জাবেদ, জাহেদ, তৌসিফ ও তানবীরের উপস্থিতিতে বাড়ির ভূমি সমান 3 ভাগে ভাগ হয়ে গেল। ঘর ভিটার জায়গা নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হলো। অবশেষে ঠিক হলো বর্তমান ঘর ভিটার ছোট ছেলে হিসেবে জাবেদ পাবে। জামাল পূর্বেই তার বাবাকে বলে রেখেছে নির্দিষ্ট স্থানের কথা। তৌসিফ তা মেনে নিল। তাদের ঘর ভিটার স্থান বুঝিয়ে দিল সলিমুল্লাহ। তৌসিফ ও তানবীর মিলে তাদের ভিটার ও জায়গাগুলো চারপাশে সীমানায় খুঁটি গেড়ে দিল মজবুত করে। এভাবে কাজ শেষ হতে বিকেল গড়িয়ে গেল। আমিন দুজন বিদায় নিল। পরের দিন সকালে তারা আবার এলো। উঠানে চেয়ার পেতে দেওয়া হলো। সবাই গোল হয়ে বসলো। বাইরের ধানের জমিগুলো বন্টন হলো সমান 3 ভাগে। তা নিয়েও যুক্তি তর্ক শুরু হলো। ফসলি জমি হলো মোটে 4টা। 3 ভাই 3টা নিল। বাড়তি যেটা তা জাবেদ নিতে চাইল। সে আবদার করে পিতাকে বলল, আব্বা, সবই তো সমান হলো। ছোট ছেলে হিসেবে কি আমি একটু বেশি ভাগ পেতে পারি না? এই জমি আমাকে দিন। তৌসিফ কিছু বলতে গিয়েও পারেনি। তার আগে জাহেদ ঠান্ডা অথচ কঠিন স্বরে বলে উঠল, তুই যদি এমন আবদার করতে পারিস, তাহলে তো পরিবারের বড় ছেলে হয়ে আমিও এটা আবদার করতে পারি। খোটা দিচ্ছি না, মনে করিয়ে দিচ্ছি, কেবল পরিবারে আমার ত্যাগের কথা। বোবার মুখে বোল ফোটার মধ্যে আকস্মিক জাহেদের কথা শুনে সবাই বিস্মিত ও স্তম্ভিত। তারা স্থবির হয়ে গেল। সবাই বোকা বোকা চাহনি নিক্ষেপ করলো এ ওর পানে। সেটা জাহেদের নজর এড়ালো না। সে ফের বলল, আপনাদের আশ্চর্য হওয়াটাই অতি স্বাভাবিক। কারণ আমার চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী আমি এখনো চুপ থাকার কথা। কিন্তু আমার বড় ছেলের এতদিনের কার্যকলাপ ও কথাবার্তা এতটুকু ন্যায্য কথা বলার মানসিকতা আমার ভিতরে তৈরি হয়েছে। তৌসিফ ও তানবীর প্রীত চোখে পিতার দিকে চাইল। মর্জিনা শ্লেষ মাখা কণ্ঠে বলল, সবাই আমাকে সন্তান, কাউরেই আমরা ঠকামো না। চোখ সমান রাখুম। এই জমিন কাউরেই দিতে হইব না। এইটার ধান সমান 3 ভাগ হইব। এইটার খরচ সমান ভাগে 3 ভাই দিব। ব্যাস। দাদির সাথে আমি সহমত, বলল তানভীর। বাকিরাও সহমত জানালো এবং এটাই চূড়ান্ত হলো অবশেষে। আমিন দুজন চলে গেল। মর্জিন ও সলিমুল্লাহ বিদীর্ণ মনে উঠে গেল। মর্জিনার অন্তরটা কই মাছের মতো তড়পাতে লাগলো। তার হাতে জোড়ানো এতটা বছরের সংসারটা ভাগ হয়ে গেল। যেখানে 1 হাঁড়ির ভাত এক পাটিতে বসে সবাই খেত, সেখানে এখন 3 হাঁড়ি হয়ে যাচ্ছে। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
সলিমুল্লাহ উদাসের মতো আকাশপানে মুখ তুলে চাইলেন। রিজু ভঙ্গিতে চলে গেলেন নিজের রুমে। সাথী অভিমান করে তৌসিফের সাথে কথা বলে না, এড়িয়ে চলে। তৌসিফও আর তাকে ঘাটায় না, নিজের মতো করে গম্ভীরভাবে চলে। পরের দিন সকালে জাবেদ তৌসিফ চলে গেল গ্রাম থেকে নিজেদের কর্মস্থলে। যাবার আগে তৌসিফ মাকে শাসনের সুরে বলল, উঠান ঝাড়ু দিবা না বললাম। মেরুদণ্ড কোমর মনে হয় পুরোটাই গেছে। আমি আবার এসে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি না দিলে ঠিকই অন্যরা দিবে, আর না দিলে নাই। উঠান ঘর বাড়ির সৌন্দর্যকে তুমি একাই উপভোগ করো, তারা করে না? তাহলে তোমার একা দায় হবে কেন? আর ট্যাবলেটের বিষয়ে আমি ভুলে যাইনি, বাদও দেইনি। বাবাকে কিভাবে এই ট্যাবলেট খাওয়ানো হয়েছে এবং কেন, এর রহস্য আমি উদ্ঘাটন করবই। রাবেয়া ছেলের কথার প্রত্যুত্তরে কিছু বলল না, মাথায় হাত বলে আশীর্বাদ করে দিল প্রগাঢ় মাতৃস্নেহে, এবং দরদ মাখা কণ্ঠে ছেলেকে বলল, বাবা, ঘর হতে বাইর হওয়ার দোয়াটা পৈরানে মনে মনে। মুখস্থ আছে না শিখাইছিলাম যে? মা, খুব মনে আছে। এই শোনো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ, আল্লাহর নামে বের হলাম, আল্লাহর ওপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। হাস্যোজ্জ্বল মুখে মাকে শব্দ করে শোনালো তৌসিফ। তানভীরও চলে গেল। দোয়ার কথা তাকেও স্মরণ করে দিল রাবেয়া। খুকিও চলে গেল শ্বশুর বাড়ি। তারপর একদিন সীমা জামালকে মিস কল দিল মনের মোবাইল থেকে। জামাল ব্যাক করলো অবসর হয়ে। সীমা বাড়ির সবকিছু আদ্যপান্ত অবগত করলো স্বামীকে। শুনে জামাল বলল, জাবেদ হারামি আছে, এটা করতেই পারে। দেখা যায় আমাদের ঘরে বহু তুলকালাম কাণ্ড ঘটে গেল। তৌসিফও রকচটা হয়ে গেল। তাহলে কি সাথীর বিষয়ে তাকে নিয়ে আর ভেবে লাভ আছে? সীমা বলল, লাভ লসের কি? তৌসিফ ভালো ছেলে, তাই আম্মা সহ আমরা সবাই সাথীর জন্য তারে পাত্র হিসেবে ঠিক করছি। বড় ভাবিও এটা জানে কিছুটা। তিনিও সাথীর অনেক স্নেহ করে নিজের মেয়ে নাই বলে। তৌসিফ ও চাচাতো বোন হিসাবে সাথীরে পছন্দ করে। আর এই পর্যন্ত তৌসিফ যা বলছে করছে, সবই উচিত কাম করছে। খারাপ কিছু তো করেনি ছেলেটা। যেই ছেলে মায়ের প্রতি দায়িত্বশীল, সেই ছেলে স্ত্রীর প্রতিও দায়িত্বশীল হবে, বুঝছেন কিন্তু? বুঝলাম। তাহলে নিয়ম হিসেবে তো ছেলের পরিবার প্রস্তাব দিবে আমাদের। হ, সেইটাই। আপনি বাবারে বললেন তৌসিফ এরপর বাড়ি এলে প্রস্তাব দিতে। নতুন ঘর হইলেই তৌসিফ বিয়া করব। আচ্ছা, বলবো। কিন্তু তৌসিফ কি রাজি হবে সাথীরে বিয়ে করতে? তৌসিফ মায়ের অন্ধভক্ত। হবে। এদিকে নবনীকে তার মা বলল, কিরে, তুই যে ছেলেকে পছন্দ করিস, তাকে না বাসে আনার কথা, তাকে বলিসনি? তার কথায় তাল মিলিয়ে নবনীর বাবাও একই কথা বলল মেয়েকে। নবনী আমতা আমতা করে বলল, বলছি আব্বু। সে আসবে না, তোমরা অন্য পাত্র দেখো। আমার কোনো আপত্তি নেই, কণ্ঠে এক দরিয়া বিষাদ ঢেলে জানালো নবনী। তার বাবা নজরুল ও মা হামিদা ভিমরি খেল মেয়ের কথায়। তারা একে অপরের দৃষ্টি বিনিময় করলো। নজরুল বলল, কেন? সেই ছেলের সাথে কি তোর ব্রেকআপ হয়েছে? না আব্বু, রিলেশনই তো হয়নি তার সাথে, আবার কিসের ব্রেকআপ? নবনীর কথা শুনে তার বাবা মা দ্বিগুণ আশ্চর্য হলো। কাহিনী কি জানতে চাইল। নবনী বাবা মাকে সবিস্তারে বলতে বাধ্য হলো। নবনীর মা নাক সিটকে বলল, তৌসিফ, তোর ক্লাসমেট না সে? তাদের না অভাবগ্রস্ত পরিবার? নজরুল স্ত্রীকে মৃদু ধমকে উঠলেন। পরক্ষণে তাকে বুঝিয়ে নিলেন নিজের ভাষায়, তোমার কাছে মেয়ের মন বড়, না কারো অর্থনৈতিক অবস্থা বড়? তৌসিফ তো যথেষ্ট ভালো চাকরি করে। নবনীর পছন্দের ছেলে যদি ঠেলা গাড়িও ঠেলতো, তবু আমি তার হাতে নবনীকে তুলে দিতাম। হামিদা চুপ রইল মেয়ের সামনে। নজরুল মেয়েকে বলল, বুঝলাম, একতরফা ভালোবাসা। একদিকে ক্লাসমেট, আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাকি রইল প্রেম। এটা হয়ে যাবে, ব্যাপার না মেয়ে। তোর বাপ সেটা ঠিক করে দিবে। তৌসিফের মোবাইল নাম্বার দে আমাকে। এমন সাইজ করবো হারামজাদাকে আমি, পালিয়ে যাবে কোথায়? আমার ডাক্তার মেয়ের প্রেমকে সে প্রত্যাখ্যাত করছে, ইগনোর করছে। এত বড় সাহস! হা হা হা। রসিকতা করে কৌতুক হেসে বলল নজরুল। নবনী তার রসিক পিতার মুখে অমন কথা শুনে লজ্জায় নিজের ঠোঁট কামড়ে ধরল।
তিনি সেই রাতেই ফোন দিলেন তৌসিফকে। কুশলাদি বিনিময় করে তাদের বাসায় যেতে বললেন। তৌসিফ বলল, হ্যাঁ আঙ্কেল, অবশ্যই আসবো। আসার আগে আমি আপনাকে ফোন দিয়ে জানাবো। আপনার নাম্বার সেভ করে রাখছি। কিন্তু আঙ্কেল, কোনো প্রয়োজন নাকি আমাকে? বিনয়ী গলায় জানতে চাইল তৌসিফ। কারণ সে দেখল নবনীর কোনো প্রসঙ্গই তার বাবা তুলল না। তাই তৌসিফ খানিকটা হোঁচট খেল। নজরুল মুঠোফোনের ওপ্রান্তে সহাস্য হেসে বললেন, প্রয়োজন অবশ্যই। তা তুমি আসলেই বলবো। আচ্ছা আঙ্কেল। তৌসিফ কিছুটা ধারণা করল নবনীর বিষয়ে। তাছাড়া আর কিই বা হতে পারে? কারণ নবনীর পরিবারের সাথে তার ব্যক্তিগত কোনো সখ্যতা নেই। হেমন্তে রৌদ্রোজ্জ্বল আকাশ। একদল নাম না যেন অচেনা পাখি উড়াউড়ি করছে চক্রাকারে। মৃদুমন্দ শীতল হাওয়া বইছে। রাবেয়া ঘরের বাইরে নারকেল গাছের গোড়ায় একাকী বসে আছে নিরালায়। তাকে দেখে যা সীমা এগিয়ে আসে। সে কণ্ঠকে খাদে নামিয়ে দু এক কথা বলল প্রসঙ্গত। পর মুহূর্তেই বলল, ভাবি, অভয় দিলে কিছু কথা কইতাম আপনার সাথে। বুঝলাম না সীমা, হঠাৎ এমন কি হইল যে তোরা অভয় দিতে হইব? যেন তুই আর কোনোদিন আমারে ঘরের বা তোর নিজের কোনো লুকানো কথা কস নাই। যত বড় কথাই হোক, কইয়া ফালা, সমস্যা নাই। তৌসিফ ও সাথীর বিয়া হইলে কেমন হয় ভাবি? সাথীরে তো নিজের মেয়ের মতোই জানেন আপনি। সীমা অপেক্ষা করে রাবেয়ার মুখের দিকে চেয়ে। গাল ভরা হাসি দিয়ে রাবেয়া বলল, সাথীর আমি পিচ্চিকাল হইতেই জানি। তৌসিফ, সংসার জীবনে শান্তিতে থাকবো সাথীর মতো ঠান্ডা মেজাজের বউ পাইলি। তবে কথা হইল, আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু তৌসিফ ও বাকিদের কথা আমি বলতে পারুম না। সীমা প্রসন্ন হেসে বলল, তা তো সত্যই ভাবি। তবে আমার যদ্দূর মনে হয় তৌসিফ আপনার কথা অমান্য করব না। বাকিটা মালিকের ইচ্ছা। আমি বোন হিসেবে আপনারে কইলাম ভাবি, আপনি কথা লড়ায়েন না। তৌসিফ যখন বাড়ি আইব তখন আমাদের পক্ষ হইয়া তার দাদায় প্রস্তাব দিব ভাইজানের কাছে। আচ্ছা কমু না। সীমা, একমাত্র মেয়ের ভরসার স্থল হিসেবে তৌসিফকে কল্পনা করে গোপনে সুখের প্রমোদ গণে। দু চার দিন পর ঘরের উত্তপ্ত পরিবেশ কিছুটা শান্ত হয়ে উঠল। তবুও ভিন্ন হওয়ার ব্যাপারটা মর্জিনা কিছুতেই মেনে নিতে পারছে না। তার কাছে সব ধোঁয়াশা ঠেকছে। স্পষ্ট লাগছে কেবল তৌসিফের বিয়ের বিষয়টা। তার জন্যই তৌসিফ ভিন্ন হয়ে যাচ্ছে মা বাবাকে নিয়ে। মায়ের বিষয়টা হলো কেবল শক্তপোক্ত বাহানা মাত্র, আর কিছুই না। তৌসিফকে কেন নবনীর বাবা বাসায় যেতে বলেছে এটা জানার জন্য সেদিন রাতেই সে একাধিকবার ফোন দিল নবনীকে। কিন্তু নবনীর কোনো সাড়া পেল না। মেসেজ দিল, তাও কোনো রিপ্লাই পেল না। তৌসিফ যার পর নাই বিরক্ত হলো নবনীর উপরে এবং বুঝল নবনীর থেকে কোনো সাড়া পাবে না সে। তাই সে আর বৃথা চেষ্টা করলো না নবনীর সাথে যোগাযোগ করার। 3 দিন পর তৌসিফ নবনের পিতাকে মোবাইলে ফোন করলো অনিচ্ছা সত্ত্বেও। বড় মানুষ, ফোন না দিলে না গেলে অভদ্রতা প্রকাশ পায়। নজরুলকে সে মার্জিত স্বরে বলল, আঙ্কেল, আমি কাল সন্ধ্যার পরে আসব। তার আগে সুযোগ নেই, অফিস থাকে আমার। কোনো সমস্যা নেই বাবা, ঠিক আছে, কাল এসো, আসলে আলাপ হবে। তৌসিফ তার বলা নির্দিষ্ট সময়ে চলে গেল নবনীদের বাসায়। যেতে কিনে নিয়ে গেল কয়েক রকমের ফল ও মিষ্টান্ন। বাসা চিন্তা অসুবিধা হলো না তার, কেননা এটা নবনীদের নিজস্ব কেনা ফ্ল্যাট। কয়েক বছর আগে তৌসিফ একবার গিয়েছে তাদের বাসায়। ডোরবেল বেজে উঠতে হেল্পিং হ্যান্ড শেফালি উড়ে গিয়ে গেট খুলে দিল। তৌসিফকে দেখেই মেয়েটি মুচকি মুচকি হাসছিল। তৌসিফ সেদিকে ভ্রুক্ষেপ করল না। নজরুল হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এগিয়ে এলো। তৌসিফ তাকে নম্র স্বরে সালাম দিল। তিনি প্রাণ খোলা হাসি দিয়ে তৌসিফকে বসতে বললেন। কুশলাদি বিনিময় করলেন। তৌসিফ দুহাতের ব্যাগ দুটো ড্রয়িং রুমে সেন্টার টেবিলের ওপর রেখে বসল। নবনীর মা হামিদা এলো। তৌসিফ তাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। মাধুর্য গলায় সালাম দিল। আগের তৌসিফ আর আজকের তৌসিফকে দেখে হামিদার চোখ ছানা বড়া হয়ে গেল। নজরুল ভিতরের রুমে গেলে হামিদা উৎসুক হয়ে চাপা স্বরে বলল, আমি তো পুরাই অবাক এই ছেলেকে দেখে। মাশাআল্লাহ, যেমন মিষ্টি ব্যবহার তেমনই অমায়িক, দেখতে স্মার্ট, সুদর্শন, মনটাও তো বড়। কত কিছু আনলো। কে বলবে এই ছেলে মধ্যবিত্ত পরিবারের? তার গেট আপ দেখে তো আমাদের ক্লাসেরই মনে হয়। নজরুল হেসে ফেলল।
কৌতুক করে বলল, কাজী ডেকে আনবো গিয়ে, ওদের বিয়ে পড়িয়ে দিব। পাত্রী হসপিটাল থেকে আজ আসবেই না হয়তো, বলে হামিদা ব্যস্ত পায়ে রান্নাঘরে চলে গেল। শেফালিকে দিয়ে ট্রে ভর্তি নাস্তা পাঠিয়ে দিল। শেফালি তখনও মুসকি মুসকি হাসছে। তৌসিফ ধরে নিল এই মেয়ের হাসির ব্যারাম আছে, নয়তো অকারণ এমন বোকা বোকা হাসি কেন দিবে সে। নাস্তার বহর দেখে তৌসিফ মুগ্ধ হলো। একসাথে এত বাহারি পদের নাস্তা সে এর আগে কোনো দিন চোখে দেখেনি, খেতেও পারেনি। চাকরি করে সব টাকা সে গ্রামে পাঠিয়ে দেয়, হিসাব করে নিজের জন্য কিছু রাখে। একইভাবে পরিবারের জন্য হিসেব করে চলেছে তার পিতা জাহেদও। তৌসিফের পাশে এসে বসলো হামিদা ও নজরুল। হামিদা তাড়া দিয়ে স্নেহময়ী সুরে তৌসিফকে নাস্তা নিতে বললেন। তৌসিফ তার প্রিয় ডিমের পুডিং কেটে 1 চামচ মুখে পুরে দিল। বলল, আন্টি, আঙ্কেল, আপনারাও নিন। নবনী এখনো আসেনি বাসায়? হামিদা আলুলায়িত কণ্ঠে বলল, আসেনি বাবা, তুমি আসবে জানে, চলে আসবে। না, সমস্যা নেই, এমনিতেই জিজ্ঞেস করলাম। আন্টি, আপনার না 2 মেয়ে? ছোটজন কোথায়? ছোটজন ছোট বলে কারো সামনে যেতে লজ্জা পায়। নবনী আসলে তার সাথে আসবে, হালকা হেসে বলল নজরুল। নবনী জন্মের 15 বছর পর তার আরেকটি বোন হয়েছে, নাম নুহা, ক্লাস 4-এ পড়ে সে। ওকে ডাক দেন, গল্প করি ওর সাথে। আঙ্কেল আমাকে যে জরুরি আসতে বললেন। স্মিথ হেসে বলল তৌসিফ। ওহ, বলবো, সময় আছে। তুমি রাতের খাবার খেয়ে তবেই যাবে, তোমার জন্য রান্না হয়েছে, বলল নজরুল। হামিদা উঠে গেল রান্নাঘরের দিকে। সে জোর আপত্তি করলো খাবো না বলে, কিন্তু আয়োজন সম্পূর্ণ হয়ে গিয়েছে, সুতরাং তার চেষ্টা নিষ্ফলন। নজরুল উঠে গিয়ে নুহাকে নিয়ে এলো হাত ধরে। বলল, আম্মু, ও তৌসিফ, তোমার ভাইয়া হবে, নবনীর বন্ধু, সালাম দাও। নুহা মিনমিন স্বরে সালাম দিল তৌসিফকে। তৌসিফ নুহার সাথে তার পড়াশোনা বিষয়ে গল্প জুড়ে দিল। নুহার ও তৌসিফের আলাপচারিতা জমে উঠল। রাত হয়ে যাচ্ছে, নবনীর জন্য অপেক্ষা করা যাচ্ছে না। তারা তৌসিফকে খাবার দিয়ে দিল। খাবার শেষ করে তারা প্রসঙ্গ তুলতে চায়। তৌসিফ, নজরুল, নুহা বসে একসঙ্গে খেয়ে নিল। হামিদা এক প্লেটে সব নিয়ে নিজের রুমে গিয়ে খেয়ে নিল। শেফালি খেয়ে নিল রান্নাঘরে চৌকিতে বসে। নৈশভোজের মেনু দেখে তৌসিফ দ্বিতীয়বারের মতো দ্বিগুণ চমক খেল। কাহিনী কি? এ দেখি সত্যি সত্যি জামাই আদর। তৌসিফ সংকোচপূর্ণ মনে খেয়ে উঠল। ডেজার্ট হিসেবে ছিল ফিরনি ও দই। ভরপুর খেয়ে সবাই ড্রয়িং রুমে বসে আছে। তখন নবনী বাসায় প্রবেশ করলো, গায়ে জড়ানো মেডিকেল ইউনিফর্ম। নজরুল হেসে বলল, ওই যে আমাদের ডাক্তার সাহেবা এসে গিয়েছেন। নবনী এক ঝলক দেখল তৌসিফকে, কোনো কথা বলল না, না দেখার ভান করে তার রুমে চলে গেল। মনে মনে ভিমড়ি খেয়ে বলল, এ দেখে বিয়ের পাত্র সেজে আসলো, একেবারে শার্ট প্যান্ট শু, হাতে ঘড়ি পরে। হুহ। মা বাবা তারা পেয়ে নবনী ফ্রেশ হয়ে খেয়ে নিল ঝটপট। মায়ের ডাকে নবনী ড্রয়িং রুমে গিয়ে সোফার এক কোণে বসলো। তার চোখে মুখে খেলা করছে লাজুক লাজুক ভাব। কথা তুললেন নজরুল নিজেই। তিনি তৌসিফকে বলল, বাবা, তোমার এমনিতেই রাত করে ফেলেছি, নবনীর জন্য অপেক্ষা করতে করতে। ও আরো আগে আসলে তোমার এতক্ষণে চলে যাওয়া হতো। যাই হোক, কথা চাপিয়ে লাভ নেই। এখন যুগ আধুনিক, নবনী ও তুমি দুজনই শহরে বাস করো, সুতরাং জড়তা না রেখে আমরা যে যা বলবো এখন তা স্পষ্ট করে স্বচ্ছতা বজায় রেখে কথাগুলো বলবো, কারণ আস্ত জীবনের বিষয় এটা। তোমার বাবা হাসপাতালে থাকতে নবনীর জন্য তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে, সেটা কথা প্রসঙ্গেই দিয়েছে, কিন্তু হুট করে বলেনি উনি। তো তারপর জানলাম নবনীও তোমাকে বেশ পছন্দ করে, এবং আমরা সবাই তার পছন্দকে গুরুত্ব দিয়েছি। এখন সরাসরি তোমার মত জানতে চাই। তৌসিফ ভারী দ্বিধায় পড়ে গেল। অস্বস্তি কাজ করছে তার, যদিও কিছুক্ষণ আগেই সে এমন কিছু ধারণা করতে পেরেছে তাদের আতিথেয়তা দেখে। রাগ ঢাক করলে তা চলবে না। তারা যদি সরাসরি বলতে পারে, সে ছেলে হয়ে কেন পারবে না? তৌসিফ গলা ঝেড়ে নিয়ে বলল, আঙ্কেল, আন্টি, আমাকে ক্ষমা করবেন। আমি নবনীকে ব্যক্তি হিসেবে, বন্ধু হিসেবে যথেষ্ট পছন্দ করি, কিন্তু আমার সাথে চিরদিন বাস করতে পারবে না সে, কারণ আমি মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি। নবনী স্থির হয়ে বসে আছে নিচু মাথায়। নজরুল আহত গলায় বললেন, উঁচু নিচুর ভেদাভেদ আমরা করি না বাবা। মাটির নিচে সবার হিসেব এক, বিচার এক।
তাহলে মাটির উপরে ভেদাভেদ করা কি ঠিক আমরা মুসলমান হিসেবে? যেহেতু পছন্দ করেই তাকে, তাহলে আর বাধাটা কোথায়? আঙ্কেল, বিষয়টা উঁচু নিচু নয়। আমি বলতে চাচ্ছি, নবনী আমার লাইফে, আমার পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়ে চলতে পারবে না। আপনারা দেখেন, আমি সেদিন তাকে কল দিলাম একটা কারণে, মেসেজ দিলাম, কিন্তু সে গ্রাহ্যই করলো না, গুরুত্বই দিল না, কল ব্যাকও করেনি পরে। কেন? সে ডাক্তার, আর আমি এক ছাপোষা মানুষ। এতে কি ক্লিয়ার হয় না সব? তাহলে সে কিভাবে চলবে আমার লাইফে এসে? নবনী তৌসিফের উপরে ফুঁসে উঠছে গোপনে, গাল ফুলিয়ে বসে আছে। হামিদা নবনীকে জিজ্ঞেস করলে সে সত্যতা স্বীকার করলো। নজরুল বলল, কেন ফোন ধরিসনি ওর? আব্বু, এর জবাব আমি তাকে দিব পরে, এখানে বলতে পারবো না, সরি। গোমরা মুখে বলল নবনী। আচ্ছা, তা না হয় বুঝলাম। এটা বল, তুই আমাদের সবার সামনে তৌসিফের ভয়টা যেখানে, অর্থাৎ তুই তার লাইফে অ্যাডজাস্ট করে চলতে পারবি না, এটা কতটা সত্যি? এটা 0%ও সত্যি নয়। আমি তার লাইফে নয়, শুধু যার লাইফে যাব, তার কল্পনার চেয়েও বেশি অ্যাডজাস্ট করে চলতে পারবো, আলহামদুলিল্লাহ। বলে হামিদা বলল, বাবা, শুনলে তো আমার যোগ্য মেয়ের যোগ্য জবাব। দরকার হলো রুমে গিয়ে তোমরা আলাপ করে নাও। তৌসিফ উঠে দাঁড়ালো, বলল, আমার দেরি হয়ে যাচ্ছে আন্টি। নবনীর মুখের কথার মূল্য দিলাম। আমি ওর সাথে বাইরে দেখা করব, পরে আপনাদের জানাবো। ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠে বলল তৌসিফ। বিদায় নিয়ে চলে গেল সে। নবনী নিজের রুমে গিয়ে কেঁদে ফেলল। বিছানার চাদর খামচে ধরে নিজের রাগ ঝাড়ল। কেন তৌসিফ তার সাথে একটি কথাও বলল না? কেন সে এতটা কঠিন হৃদয়ের? রাবেয়া পুকুর পাড়ে একাকী বসে আছে। আজকাল তার পিঠ ও কোমর ব্যথাটা বেড়ে গিয়েছে। এবার ডাক্তার না দেখে আর রক্ষা নেই। সে মধ্য দুপুরে নিঃসঙ্গ ডাহুকের মতো একাকী বসে আছে, দৃষ্টি গভীর, মুখচ্ছবি মলিন। তৌসিফের বহু কথা তাকে গভীর ভাবনায় নিমজ্জিত করল। নিজের জীবন নিয়ে সে এভাবে কখনোই চিন্তাও করেনি। কতটা সরল আর বোকা সে। এই জীবনের বাইরেও যে একটা আড়ম্বরপূর্ণ, জমজমাট উপভোগের জীবন হতে পারে কোনো নারীর, তা সে জানতই না, বুঝতও না। ভাবতো নারীর জীবন মানে শ্বশুরবাড়ির চৌহদ্দি ও রান্নাঘর। তার মা ও মুরব্বীরা তাই বলতো, এবং তারাও সেভাবেই চলতো শ্বশুর বাড়িতে। ভাবি, আপনি এইখানে বইসা রইছেন, আর আমি বিশ্রাইতাছি আপনারে। সীমার কথায় ভাবনার রীতি ঘটে রাবেয়ার। কি হয়েছে? কেন খুঁজোস আমারে? বিরস গলায় বলল রাবেয়া। ভাবি, আপনি আমার ধর্মের বোন, জাত বোন। খোদার কিরা লাগে দ্বিতীয় কান কইরেন না, নইলে গলায় ফাঁস দিমু আমি। একটা গোপন কথা কমু আজ আপনারে। তাও কইতাম না, কিন্তু কইতে মন ও বিবেক তারা দিল। রাবেয়ার এক হাত চেপে ধরে আর্দ্র কণ্ঠে বলল সীমা। রাবেয়া অদ্ভুত ও বিষম খাওয়া চোখে যা সীমাকে দেখে, আশ্বাস দিয়ে বলল, কি বিষয়? কার কথা? বল। কাউরে কমু না। সীমা চোরের মতো এদিক সেদিক চায়, হাঁসফাঁস করে, কাপা কাপা স্বরে বলতে লাগলো, আপনার আমার ছোট দেবর সম্পর্কে। জাবেদ একটা খাটাইশ ভাবি, নোংরা, বাজে। রাবেয়ার সর্বাঙ্গ কেঁপে ওঠে বিস্তারিত না শুনে। তার অনুভূতিরা ঘৃণায় রিরি করে ওঠে। তার শক্ত চাহনি নিবদ্ধ হলো সীমার মুখপানে। সীমা রাবেয়ার হাত চেপে ধরল, স্বইচ্ছায় বলতে লাগলো, ভাবি, এতদিন চুপ মেরেছিলাম, শরমে মুখ খুলি নাই, কিন্তু ট্যাবলেটের বিষয় নিয়ে যা দেখলাম আর বুঝলাম, তাতে আমার মনে হইল এই অমানসে এটা করতেই পারে। যদিও কারণটা আমার বুঝে আসে না। সাথীর বাপ বিদেশ যাওয়ানোর পর এই খবিশ আমার শরীর হাতাইতো ভাবি। তুই বাধা দিতি না? অবশ কণ্ঠে বলল রাবেয়া। কি কোন ভাবি, এইটা তো রাইতের সময় করতো সে। সাথী তখন ছোট ছিল, ওই তখন বিয়া করে নাই। আইসকালকার কথা না এটা। এটা করতো রাইতে আমি ঘুমাইলে। প্রথম 2 দিন তো বুঝতেই পারি নাই, মনে করলাম স্বপ্নে দেখতাছি। পরে এক রাইতে আমি জায়গা যাই, তার হাত খামছায় ধরে ফেলি। তখন সে কিন্তু পালায় যাওয়ার চেষ্টা করে নাই ভাবি। মাটি থেকে আমার পায়ে জুতা নিয়ে বাড়ি মারতে গেলাম, অমনি জুতা টান মাইরা নিয়া নিলয়। হিস ইসায় কইল, ভাই বাইরে, তুমি একলা। ভাবলাম তুমি আরো খুশি হইবে আমার উপরে। কইমা যাইতেছে নাকি তোমার শরীরের কিছু? খারাপ কিছুই তো করি নাই। দেবর হিসেবে সামান্য হাতের পরশ বুলাইলাম তোমার গায়ে। কইলাম, আমি সবাইরে জানাই দেবো। ওই ডর তো পাইলই না ভাবি।
বরঞ্চ কেমন করে জানি রহস্যের হাসি দিল। অবশ্য আর কোনোদিন সাহস করে নাই আগানোর। অয় যে বুঝা গেল আমারে ভাজে আনন্দ যাইব না। তাই আমি আম্মারে ঘুরায় ফিরায় কইছি হালকা কইরা। উনি কানেই তুলল না, আমলেও নিল না, বিশ্বাসও করলেন না আমার মুখের কথা। ভাবি, এটা শরমের কথা, ইজ্জতের বিষয়, তাই হজমে রাইখেন। আপনারে জানানোর উদ্দেশ্য আমার একটাই, তৌসিফ যদি তার বিষয়ে কোনো অ্যাকশন নিতে যায়, যেই কোনোভাবেই, আপনি বাধা দিয়েন না। ভাইরেও বোঝায়েন যেন বাধা না দেয়। মোট কথা, তৌসিফ যা করতাছে বাপ মার ভালোর জন্যই করতাছে। উদ্বিগ্ন স্বরে কথাগুলো বলে স্বস্তির দম ছাড়ল সীমা। রাবেয়া ক্লাসের অনুগত ছাত্রীর মতো অতি মনোযোগের সহিত শুনল সব। ঝিম মেরে বসে রইল সে। একটু পরে প্রলম্বিত শ্বাস ফেলে বলল, তোর আগে এই সংসারে আমি আসছি। তোরে তোর বিয়ার দিন থেকেই দেইখা আসতেছি। তোর স্বভাব চরিত্র সম্বন্ধে আমার জানা আছে। জামাল ভাই কতটা বছর ধরে বিদেশ করতেছে। তুই ইজ্জতের সহিত ঘর সংসার করতাছস। তুই কইছস, আমি শুনছি। পেটের কথা পেটেই থাকবই। বৌমাল্য এসব মন্দ কথা আমার থেকে বাইর হইব না। ময়লা যতই ঘাটাঘাটি করা হয়, দুর্গন্ধ ছড়ায়। মেয়ের গলা শুনে সীমা উঠে চলে যায়। রাবেয়া ওভাবেই বসে থাকে। তারও মনে পড়ে গেল অতীতের কিছু কথা। আচমকা হুট করে রাবেয়ার মনে একটা বিষয় উদিত হলো। এতটা বছর সীমা এই কথা বলল না, তবে আজ বলল কেন? এর ভিতরে সাথীর জন্য জামাই হিসেবে সে তৌসিফকে পছন্দ করলো, তাতে রাবেয়া মত দিল। তাই বুঝে নিজের জীবনের লুকানো কথাগুলো বলে রাবেয়ার আরো আপন হওয়ার চেষ্টা করলো সীমা। রাবেয়ার সরল মনের ভাবনাটা দীর্ঘস্থায়িত্বে রূপ নিল না। রাবেয়া উঠে গিয়ে ঘরে যায়। জাহেদের পাশে বসে একটু একটু করে জাহেদ সুস্থ হয়ে উঠছে। রাবেয়ার দিক হতে স্বামী সেবার কোনো ত্রুটি বা গাফিলতি হচ্ছে না। ঘরের কাজও সে আগের মতোই করছে, দুহাত খুলে প্রাণের সমস্তটা উজাড় করে দিয়ে। যদিও তৌসিফ মানা করে দিয়েছে, সবসময় সবার সব কথা ধরতে হয় না। সেদিন রাতেই প্রথম তৌসিফের কল্পনায় ঠাঁই পেল নবনী নামের মেয়েটি। তৌসিফ অনুধাবন করতে পারল নবনী তাকে প্রচন্ড রকম ভালোবাসে। নবনীকেও সে ভালোবাসে, তবে তার অনুভূতি হলো একজন মানুষ হিসেবে, বন্ধু হিসেবে। ব্যাস, ব্যবধানটা এখানেই। তবে হ্যাঁ, এটা সত্যি, যতটুকু আছে ততটুকু সে কখনো নবনীর সামনে প্রকাশ করেনি। বেশ কিছুক্ষণ পর সে নবনীর মুঠোফোনে ফোন না দিয়ে একটা মেসেজ দিল। ডাক্তার আপা, কাল সকালে ফ্রি আছেন? আমি আসব। এমন ছাঁচা নিরস ছোট্ট একটা মেসেজ দেখে নবনীর রাগ, অভিমান, অনুযোগ চুইয়ে চুইয়ে পড়ছে তৌসিফের উপর। সে হাতের মোবাইলখানাকে আস্তে করে ছুঁড়ে মারল। মিনিট পাঁচেকের ব্যবধানে সেটা আবার তুলে নিল হাতে। কোনো রিপ্লাই দিল না। তার বিশ্বাস, তবুও তৌসিফ আসবে তার জন্য। তবে মনে মনে ঠিকই রিপ্লাই দিয়েছে, হ্যাঁ আসো। তৌসিফ একটু পর পর মোবাইলের স্ক্রিনের দিকে তাকাচ্ছে, কিন্তু কোনো মেসেজ আসেনি নবনীর মোবাইল হতে। তবে তৌসিফ এটা ঠিকই বুঝতে পেরেছে, কাল নবনী তার অপেক্ষায় থাকবে। পরের দিন তৌসিফ হাসপাতালের সামনে চলে গেল। নবনীকে কল দিল। নবনী বুঝতে পারল, ফোন কেটে দিল। নাকের ডগায় এসে থাকা চশমাটা চোখ বরাবর ঠেলে দিল। অ্যাপ্রনের উপরে ভাঁজ হয়ে থাকা ওড়নাটা গুছিয়ে মেলে দিল বুকের উপরে। মুখশ্রীতে ভারী কি ভাব আনলো। বের হয়ে গেল হাসপাতালের গেটের বাইরে। নবনী কয়েক পা হেঁটে এদিক ওদিক তৌসিফকে খুঁজল, পেল না। একটু এগিয়ে যেতেই চোখে পড়ল অদূরে একটা নিরিবিলি সরু গলির প্রবেশ মুখে তৌসিফ দাঁড়িয়ে আছে। নবনী মার্জিতভাবে তৌসিফের সামনে দাঁড়ালো। কেমন আছো নবনী? ঈষৎ এসে জিজ্ঞেস করলো তৌসিফ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি? ভালো না থাকলে এখন আমাকে দেখতে পেতে না। আমি দেখা করতে চেয়েছি দুটো কারণে। এক, তোমার মা বাবাকে সেদিন বললে। আমার ফোন মেসেজের রেসপন্স কেন দাওনি তা আমাকে বলবে। এখন বলো। গুরুগম্ভীর স্বরে বলল তৌসিফ। পরে বলছি এটা, বাকি কারণ শুনতে চাই। দৃষ্টি সরিয়ে ম্লান মুখে বলল নবনী। তৌসিফ গলা ছেড়ে কাশল। গলায় বাঁধা টাইয়ের গিঁটকে আরেকটু মজবুত করে নিল হাত দিয়ে। দুরূহ গলায় বলল, আমার জীবনে না জড়ালে হয় না নবনী? মানে, আমার শঙ্কা সেই এক জায়গাতে আটকে আছে। ইমোশনাল হয়ে এখন যতই বলো তুমি,
বাস্তবে কি আদৌ তুমি খাপ খাইয়ে চলতে পারবে আমার জীবনে? নিমেষেই নবনীর মৈনাকাশে মেঘের ঘনঘটা শুরু হলো। তার প্রাণ চঞ্চল ভাষারা স্থবির হয়ে গেল। তৌসিফ সম্পর্কে সে গতরাতে ভাবল কি, আর এখন হলো কি? সে প্রত্যাশা করেছিল তৌসিফের হাতে থাকবে একগুচ্ছ সদ্য ফোটা গোলাপ, নয়তো এক থোকা শুভ্র রজনীগন্ধা। নবনী উদাস অথচ দৃঢ় কণ্ঠে জবাব দিল, যে ভালোবাসার সম্পর্ক শুরু করতে হলে কাঠগড়ার আসামির মতো স্বীকারোক্তি দিতে হয়, মৌখিক চুক্তিবদ্ধ হতে হয়, এমন সম্পর্ক না শুরু করাই ভালো। পরিচয়ের চেনা জানার এতটা বছর পরে এসেও আমার নিশ্চিত করতে হবে তোমাকে যে আমি কেমন চলবো তোমার লাইফে এসে। এটা আমার জন্য বড় ব্যথার এবং নিজের কাছে নিজে ছোট হয়ে যাওয়ার। একদমই বাক্যগুলো আওড়েই ত্রস্ত পায়ে নবনী চলে গেল হাসপাতালের ভিতরে। তৌসিফ পিছন দিয়ে ডাকলো। নবনী না শোনার ভান করলো। ফোন দিল, রিসিভ করলো না। তৌসিফ ভার মুখে তার অফিসে চলে গেল। তারপর সেও আর যোগাযোগ করার চেষ্টাটুকু করলো না নবনীর সাথে। সে ঠিক করলো বিষয়টা এবার পরিবারকে জানানো দরকার। সে নিজে নিজে ডিসিশন নিতে পারছে না। পরিবারের মতামত নেওয়া জরুরি। হেমন্তের আগমন হলো। উত্তর বায়ে হয়ে ঝিরিঝিরি বাতাস বয়। নয় শীত, নয় উষ্ণ, মাখো মাখো পরিবেশ। এমন সময়কে তৌসিফ ঘর করার জন্য উপযুক্ত মনে করল। শীত আসার আগেই ঘর সম্পূর্ণ করতে হবে। শীতে বেলা ছোট। রাজমিস্ত্রিরা ফাঁকি দিবে শীতের ছুতোয়। জগতে ফাঁকি কে না দেয়? সুযোগ পেলে পোষা প্রাণীটিও ফাঁকি দেয়। তাই তৌসিফ 7 দিনের জন্য ছুটি নিয়ে গ্রামে আসলো। মা বাবার সাথে আলাপ করে কাঠের মিস্ত্রিদের খবর দিল। ঘরের মাপ চোখ হলো। সেই মিস্ত্রিদের সাথে নিয়ে ঘর তৈরি সরঞ্জামাদি কিনল। সিদ্ধান্ত হলো সে সম্পূর্ণ ফুল টিনের 4 চালা ঘর করবে। দাদার ভিটার যৌথ ঘরটি হলো বেড়ার ঘর। নতুন ঘরে যেদিন খুঁটি দিবে 4 কোণায়, সেদিন রাবেয়া নারকেল, আতপ চাল ও বাটালি গুড় দিয়ে নিজ হাতে ক্ষীর রান্না করলো। নাস্তার বড় পিরিচে করে চামচ সহযোগে সবাইকে পরিবেশন করে দিল। সবাই খেলো। কেউ কেউ খেলো মনের সবটুকু উচ্ছ্বাস ঢেলে, আর কেউ কেউ খেলো বিরস মুখে তৌসিফের মন রক্ষার্থে। তখন এক সন্ধ্যায় তৌসিফ তার মা বাবার রুমে গেল। এই ভিতরে ঘটে যাওয়া নবনীর বিষয়ে সব বলল। শুনে জাহেদের খুশির সীমা রইল না। তিনি আহ্লাদে আটখানা হয়ে গেলেন। বিনা দ্বিধায়, বিনা বাক্যে, বিনা যুক্তিতে রাজি হয়ে গেল। আবেগী গলায় ছেলেকে বললেন, মেয়েটারও তো আত্মসম্মান আছে। সে তো তার মা বাবার সামনে বললই তোরে অ্যাডজাস্ট করে চলবে। আর কি চাস তুই? ডাক্তার বউ পাবি, এটা কত বড় সৌভাগ্যের। মেয়েটার সাথে ভালো করে কথা বল, আন্তরিকতা দেখা। এক হাতে তালি কখনো ভালো করে বাজে না, 2 হাতের প্রয়োজন হয়। পাশে বসা থেকে রাবেয়া বেঁকে বসলো। এক বাক্যে সে না করে দিল। চনচনে সুরে স্বামী ও ছেলের দিকে চেয়ে বলল, তোরা বাপ ছেলে তো লোভে পইরা গেছত। আশপাশ তো ভাবস নাই। উপর নিচে সম্পর্ক করা একেবারেই ঠিক নয়। বিয়ে শাদী করতে হয় সমানে সমান। এইটা তো কোনো প্রেম প্রীতি না। তাছাড়া তোর কথাই বুঝলাম ওই মেয়েই তোরে বেশি পছন্দ করে। জাহেদ বিরক্ত গলায় বলল, তাহলে তুমি খোঁজো পাত্রী, যাও। খুঁজতে হইব না, পাত্রী আমি রেডি কইরা রাখছি। কেবল আপনারা বাপ ছেলে হ্যাঁ কইলে বিয়া হয়। আমি জানি তৌসিফ আমার পছন্দরে ফালাইতে পারবো না। কার কথা বলছো তুমি মা? আশ্চর্য সুরে জানতে চাইল তৌসিফ। বেড়ার বাইরে থেকে এদের কথা শুনতে পেল সলিমুল্লাহ। সে জাহেদের রুমে গেল। রাবেয়া ছেলের জবাব দিতে গিয়েও পারল না। সলিমুল্লাহ নাতির দিকে তাকিয়ে বলে উঠলেন, তোর মায়ের পছন্দই আমার পছন্দ। সেই পাত্রীকেই তুই নতুন ঘরে তুলিস ভাই। তৌসিফ অদ্ভুত ও বিস্মিত চোখে একবার মায়ের দিকে, একবার দাদার পানে চাইল। অবাক চোখে একরাশ কৌতূহল নিয়ে জানতে চাইল, তার মানে আপনাদের মাঝে সেই পাত্রী নিয়ে বোঝাপড়া হয়েছে? রাবে ও জাহেদ নীরব হয়ে আছে। সলিমুল্লাহ বললেন, তোর মায়ের সাথে আমার কোনো কথা হয় নাই সেসব ব্যাপারে। আমি ওই পাশ থেকে তার কথা শুই নাই বুঝছি। কার কথা কইতাছে সে? কার কথা দাদা? সঠিক উত্তরের আশায় মাস্টারের মতো করে বলল তৌসিফ। সলিমুল্লাহ বললেন, তোর বড় চাচা জামাল তোরে অত্যন্ত পছন্দ করে ছোটবেলা থেকেই। তাই ওর ইচ্ছা সাথীরে তোর লগে বিয়া দেওয়ানের। আমারে বইলা রাখছে তোগো কাছে প্রস্তাব দেওয়ানের লাইগা, তাগো হইয়া। তুই চইলা যাওয়ার আগে আমিই কথাটা তুলতাম।
এখন তো হয়ে গেলই। এবার তোরা চিন্তা ভাবনা কইরা আমারে জানাইস। সলিমুল্লাহ থামলেন। জাহেদ ও তৌসিফ বিষম খেলো শুনে। এমন কিছু কখনোই তাদের মাথায় আসেনি। রাবেয়া অবাক হলো না, যেহেতু আগে থেকে সে জানে। জাহেদ নিজে কিছু বলল না। তার ইচ্ছে, তৌসিফের লাইফ তৌসিফের সিদ্ধান্ত। তাই যা বলা সেই বলুক। তৌসিফ উত্তেজিত হলো না। অন্য সময়ের মতো ক্ষিপ্র আচরণ করল না দাদার সঙ্গে। বাবা মায়ের নীরবতা দেখে সে মুখ খুলল। শীতল অথচ বুদ্ধিদীপ্ত মেজাজে বলল, দাদা, আপনি প্রস্তাব দিয়েছেন, আমরা শুনেছি। আমরা চিন্তা ভাবনা করে আপনাকে রেজাল্ট জানাবো। সলিমুল্লাহ প্রসন্ন চোখে নাতির দিকে চাইলেন। কেননা নাতির জবাবে তিনি সন্তুষ্ট হলেন বেশ, নয়তো মনে মনে একটু চিন্তিত ছিলেন। না জানি গত সময়গুলোর মতো তৌসিফ তেজি ঘোড়া হয়ে ওঠে। তিনি নরম গলায় বললেন, কোনো অসুবিধা নাই ভাই। বিয়ের মতো চিরদিনের সম্পর্কের বিষয়ে সিদ্ধান্তটা সময় নিয়ে নেওয়াই উচিত। তোরা জানাইস আমারে। সলিমুল্লাহ উঠে গেলেন নিজের রুমে। তৌসিফ উঠে গিয়ে নিজেদের রুমে দরজা বন্ধ করে দিল। বিছানায় উঠে বাবার পাশে আতশোয়ার মতো হয়ে বসল। সে দেখল তার বাবা মা এখনো চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। তৌসিফ তার বাবাকে স্পষ্ট সুরে জিজ্ঞেস করল, বাবা, দাদার প্রস্তাবের উত্তর কি আপনার কাছে, নাকি সময় নেবেন উত্তর দেওয়ার জন্য? সময় নেওয়ার কিছুই নেই। আমি কিছুতেই এটা চাই না। ঘরের ভিতর বাড়তি সম্পর্ক সৃষ্টি করার মানেই হয় না। তোর মা হয়তো মনে করবে নবনী মেয়েটার জন্য আমি এটা বলছি। তা কিন্তু নয়। তুই যদি নবনী মেয়েটাকে বিয়ে না করিস, তবু আমি এটা চাই না। সাথী আমার ভাতিজি, সেই হিসেবে এমনিতে ওরে যথেষ্ট স্নেহ করি। তাই বলে পুত্রবধূ হিসেবে মেনে নিব, তা অসম্ভব। আমি বোকা কিনা তোদের চোখে তা জানি না, তবে সত্যি বলতে আমার চক্ষু লজ্জাটা বেশি। তাই তোর মায়ের সাথে পরিবারের লোকজনের কিছু ভুল ত্রুটি দেখলেও না দেখার ভান করে এড়িয়ে গেছে। তোর মাকেও প্রশ্রয় দিনি। সেসব দিক দিয়ে আমি অপরাধী। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন জাহেদ। তৌসিফ বাবার হাতের ওপর হাত রাখল। বলল, ভুল মেডিসিন খাইয়ে আপনাকে যে শারীরিকভাবে অক্ষম করে দিচ্ছিল আপনার ছোট ভাই, তা বিশ্বাস করেন? বাবা, যেহেতু এখনো কোনো প্রত্যক্ষ প্রমাণ মিলে নাই, তাই এটা নিয়ে আমি নিশ্চিত নয়। তবে একবারে যে অবিশ্বাস করছি, বিষয়টা কিন্তু তাও নয়। ডাক্তারের কথা তো আর ভুল বা মিথ্যা হতে পারে না। দ্বিধান্বিত স্বরে বলল জাহেদ। সেটার প্রমাণ তো আমি নিবই। ভাববেন না সময় জ্ঞাপন হচ্ছে বলে, বা ঘর করা, পরবর্তীতে বিয়ে করা, এসবের ব্যস্ততায় আনন্দে আমি এটা বেমালুম ভুলে যাব কিংবা বাদ দিব। তা কখনোই হবে না বাবা। আপনার রক্ত আমার শরীরে বহমান। আপনি যেমন পরিবারের প্রতি ডেডিকেটেড ছিলেন, তেমনি আমিও। পার্থক্যটা হলো, আপনি উচিত অনুচিতের, ন্যায় অন্যায়ের প্রতিবাদ করতেন না। আমি করি এবং ভবিষ্যতেও করব, ইনশাল্লাহ। সাথীকে নিয়ে বলা স্বামীর কথাগুলো শুনে রাবেয়া গোমরা মুখ করে বসে আছে। তা টের পেল জাহেদ ও তৌসিফ। তৌসিফ তার মুঠোপন থেকে ছোট ভাই তানভীরকে ফোন দিল। সাথীর বিষয়টা বলে তার মত জানতে চাইল। নবনীর বিষয়টাও ভাইকে বলল। সব শুনে তানভীর বলল, বড় ভ্রাতা, আমি মাফও চাই, দোয়াও চাই। গৃহের অন্দরে বাড়তি সম্বন্ধ মানে বাড়তি বিড়ম্বনা। জানিয়া শুনিয়া গৃহের মাঝে অতিরিক্ত ঝঞ্ঝাট সৃষ্টি হইবার পথকে সুগম করিয়া দেওয়া কোনো বুদ্ধিমানের পরিচায়ক নহে। সুতরাং আমি পিতার সুযোগ্য পুত্র হিসেবে কহিতে চাই, সলিমুল্লাহর উক্ত প্রস্তাবখানা প্রত্যাখ্যান করিলাম হাসি মুখে। নবনী মেয়েটাকে আমার বেশ মনে ধরিয়াছে। পিতা মাতা দিনে দিনে রোগাক্রান্ত হইয়া যাইতেছে। তাই এই গৃহে ডাক্তার বধূর বিকল্প অন্য কেহই হইতে পারে না। আপনারা পিতা পুত্র মিলিয়া মাতাজনকে বুঝাইয়া নেন নিজ দায়িত্বে। আমি রাখিলাম ভ্রাতা, আমার বিদ্যা গ্রহণ বাদ দিয়ে এতক্ষণ কথা কহিলাম। তানভীর ফোন রেখে দিল। লাউড স্পিকারে ছিল বলে রাবেয়া ওপাশ হতে বলা ছোট ছেলের সব কথা শুনল। বিরস মুখে বলল, ওই এমন কইরা কথা কয় কেন? ঠিকভাবে কথা কইতে পারে না? তৌসিফ খাট থেকে নেমে গেল। মোড়া নিয়ে মায়ের গা ঘেঁষে বসল। মায়ের পিঠের উপর দিয়ে হাত বাড়িয়ে মাকে জড়িয়ে ধরল। আবেগপ্রবণ গলায় বলল, মা, তুমি দেখলে তো, বাবা, তানভীর, আমি চাই না সাথে আমাদের ঘরের বড় পুত্রবধূ হোক। বাবার সুরে আমিও বলতে চাই, একটা ভিখারির মেয়েকে বিয়ে করব।
তবুও সাথীকে নয়। চাচাতো বোন হিসেবে ওর প্রতি আমার অনেক ভালোবাসা আছে, সেটা সারা জীবন থাকবে। কিন্তু ভিন্নভাবে গ্রহণ করা সম্ভব নয়। তুমি যদি ভাবো নবনীর জন্য, তা চরম ভুল হবে মা। নবনীকে সেই চোখে আমি কখনোই দেখিনি, আজও দেখি না। ফিউচার কি হবে তা আমরা কেউই জানি না। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিন সরাসরি আল্লাহর হাতে। এই নিগূঢ় সত্য বাক্যটি তো তুমিও জানো মা। এখন হয়তো প্রশ্ন করতে পারো, কেন সাথীর বিষয়ে আমাদের সবার ঘোর আপত্তি। আমি তোমাকে তা বুঝিয়ে বলছি। তুমি তো আমার কেবল সরল মাই নয়, বোকা মাও। কেবল খাটতেই পারো সংসারের জন্য, সুদূর প্রসারে কোনো কিছুই ভাবতে পারো না, না নিজেকে নিয়ে, না আমাদেরকে নিয়ে। এত বছর পর আমারে তো সিধা মনে হইল, অনুযোগের সহিত বলল রাবেয়া। শুনে জাহেদ ও তৌসিফ ঠোঁট ভিড়িয়ে মুচকি হেসে ফেলল। তৌসিফ মায়ের প্রশ্নের জবাব দিল সুচারুময় ভাবে। হ্যাঁ, মনে হলো, খুব মনে হলো। তুমি আমার ভালো মা, সুন্দর মা, মিষ্টি মা, স্নিগ্ধ মা, লক্ষ্মী মা, আদরে মা, ধৈর্যশীল মা, কিন্তু বোকা মা, সরল মা, তোমার ভাষায় সিধা মা। নয়তো কেন তুমি চাচির কথায় পটে গেলে? কেন তোমার সাদা অন্তর এদের কালা রূপ দেখতে পেল না? কেন তুমি এদের স্বার্থবাদিতার হিসেবটা বুঝলে না মা? আজ পর্যন্ত এই তোমাকে ঘরের কাজে কখনো উল্লেখযোগ্যভাবে সাপোর্ট দিয়েছে বড় চাচ্ছি? দেয় নাই। সাথীর অ্যাজমা রোগ আছে, অন্যখানে বিয়ে হলে সাথে কাজ করতে হবে, এতে সে অসুস্থ হয়ে পড়বে। পরের বাড়ি দোষ ধরে কাজ না করলে, এমনকি ঘন ঘন অসুস্থ হয়ে পড়লে তারা সাথীকে তুলেও দিতে পারে বাপের বাড়ি। এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না মা। কিন্তু এখানে বিয়ে হলে এই রিস্ক বা সম্ভাবনা কিছুই নেই। তাই তারা আমাদের ঘরকে নিরাপদ ও উপযুক্ত মনে করলো সাথীর জন্য। ভাবো একবার এসব। তোমার সাথে বড় চাচি যত খাতির দেখিয়ে চলে, তার উদ্দেশ্যে আগে না বুঝলে এখন বুঝলাম। আর তোমার শ্বশুর মিয়া তো চাইবেই তাদের পক্ষ নিয়ে। ওনার পাঞ্জাবির পকেট প্রায় গরম হয় সৌদির রিয়ালে। সবকিছু মিলিয়ে ওরা তাদের সুবিধার জন্য আমাদের কাঁধে সাথীকে তুলে দিতে চেয়েছে। তাদের স্থানে তারা রাইট, কারণ প্রতিটি মা, বাবাই তার সন্তানের কল্যাণ চায়। কিন্তু তাকে বিয়ে করলে আমাদের বিন্দুমাত্র সুবিধা নেই মা, বরং সমস্যার পাল্লা ভারী হতে থাকবে। একটু ঠান্ডা মাথায় ভাবো মা। সুতরাং দাদার প্রস্তাবে ক্যান্সেল। তোমরা কিছু বলো না তাকে, আমি জানাবো ঢাকায় যাওয়ার আগে। রাবেয়া ছেলের কথাগুলো শুনে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না, কেবল ঠায় বসে রইল নির্জীবের ন্যায়। সীমাকে সে কিভাবে চোখ দেখাবে? বড় মুখ করে কত আশা দিয়েছিল তাকে, অথচ এখন হলোটা কি? এমন ভাবনায় রাবেয়ার ভিতরে অস্থিরতা শুরু হলো। তৌসিফ উঠে দাঁড়ালো, বেরিয়ে গেল ঘর থেকে। কাচারি ঘরের সামনে গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে নিল, পরপর কয়েকটি টান দিল। লম্বা করে ধোঁয়া ছাড়লো আবছায়া আলোর মাঝে। আধপোড়া সিগারেটটি মাটিতে ফেলে পিষে নিল স্যান্ডেলের তলা দিয়ে ডলে ডলে। তৌসিফের মতো করে জাহেদ ও রাবেয়াকে বুঝিয়ে নিল। রাবেয়া বুঝলো কিনা তা জাহেদ বুঝতে পারল না, কারণ রাবেয়া নিশ্চুপ থেকে বেরিয়ে গেল রুম হতে। স্বামীর কথার কোনো প্রত্যুত্তর দিল না। তার পরের দিন বিকেলের বাড়ির বাইরে নিরিবিলি পরিবেশে তৌসিফ দাদার সাথে দেখা করলো এবং তার মত জানিয়ে দিল। শান্ত ও নমনীয় স্বরে বলল, দাদা, বড় কাকা ও চাচিকে জানিয়ে দিবেন আমি সাথীকে বিয়ে করব না, কিন্তু আমি যতটুকু পারি সবসময় পাশে থাকবো তাদের। ঘরের ভিতর সম্পর্ক ডাবল করতে চাই না। চাচিকে বলবেন যেন আমার মাকে ভুল না বোঝে। আমার মা চেয়েছিল, কিন্তু আমরা বাকি তিনজন রাজি নই বলে মায়ের চাও ব্যর্থ হলো। কেন করব না তাকে বিয়ে, এর কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। মাফ করবেন। নিমিষে সলিমুল্লাহর উজ্জ্বল মুখখানে অনুজ্জ্বল হয়ে গেল। পরক্ষণে আধারে ছেয়ে গেল ঘন মেঘের রূপ ধারণ করে। তৌসিফ লুঙ্গির এক কোণ ধরে হেঁটে চলে গেল বাজারের দিকে। সলিমুল্লাহ বাড়িতে গিয়ে সীমাকে জানিয়ে দিল বিষয়টা। সীমা পরের দিন মনির মোবাইলের মাধ্যমে স্বামীকে জানালো বিষয়টা। জামাল দেরি করল না, রাতেই মনির ফোনে ফোন করলো। পিতার সাথে কথা বলল বেশ কিছুক্ষণ। এদিকে নতুন ঘর তোলা হচ্ছে তৌসিফদের। মিস্ত্রিরা রোজ সকাল 8টায় আসে, বিকেল শেষ করে তারা যায়। পরের দিনও তারা এলো, কাজ করতে লাগলো। ঘরের রুমে রুমে খুঁটি গাড়া হচ্ছে। তৌসিফ নাস্তা খেয়ে বড় মার্কেটে চলে গেল।
ঘরের জন্য কিছু জিনিস কিনতে হবে বলে। কাজ সেরে তৌসিফের বাড়ি ফিরতে বিকেল হয়ে গেল, কিন্তু উঠানে পা দিয়ে সে ঘরের যে পরিবর্তিত দৃশ্যপট দেখতে পেল, তার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না, এবং তা তার কল্পনারও বাইরে ছিল। সে দেখল তাদের নতুন ঘরের সব কাঠের খুঁটিগুলো স্থানচ্যুত। ঘরের চারপাশ হতে কোদাল দিয়ে মাটি সরিয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ ঘর ভিটা ছোট করা হচ্ছে। কাজগুলো তাদের ঘর করা মিস্ত্রিরাই করছে। ঘরের সামনে বিমর্ষ মুখে চেয়ারে বসা রয়েছে তার বাবা। তার মা রাবেয়া ভিখারির বেশে একটি গাছের গুঁড়িতে বসে আছে। তৌসিফ হাতে জিনিসপত্রগুলো উঠানেই রাখলো। ব্যস্ত হয়ে নতুন ঘরের সামনে গিয়ে দাঁড়ালো সে। বাবা মায়ের দিকে প্রশ্নাতীত চাহনি নিক্ষেপ করলো। রাবেয়া কাতর গলায় বলল, সাথীর বাপে টেলিফোনে তো দাদারে কইছে আমাদের ঘর এত বড় হইলে তার ঘর করতে নাকি অসুবিধা হইব। তাই তো দাদা এগরে কইছে সব খুইলা যেন ঘর আরো ছোট করে। সারাদিন এগুলা নিয়ে বহুত কথা কাটাকাটি হয়েছে তোর আব্বাও আমার লগে। কত অনুরোধ করছি, উনি শুনলই না। তসিফ ঘরের দিকে চেয়ে ফুঁসে উঠছে ভয়ানক ভাবে, যেন সমুদ্রের উত্তাল ঢেউ পার ভেঙে সব ভাসিয়ে নিয়ে যাবে যে কোনো সময়। কত শখ ও প্ল্যান করে সে এই ঘরটা তৈরি করছে, সেখানে অন্যায়ভাবে তার শখে জলাঞ্জলি হবে? না, একদম না। তৌসিফ গর্জন করে ওঠে, মিস্ত্রিদের নির্দেশ করে বলল, এই, আপনারা কাজ বন্ধ করুন বলছি। সরানো মাটি আবার আগের স্থানে নিয়ে যান। খুঁটি আগের জায়গায় গেড়ে ফেলুন। ঘর আগের অবস্থায় নিয়ে নেন। তারা দোনমনো করতে করতে বলল, আমরা এবার কার কথা শুনুম কন? আপনি দাদাই কইল ঘর ছোট করতে, আপনি কন করতে না। আমরা তো পড়ছি পুরাই বিপদে। তৌসিফ রুদ্রমূর্তি ধারণ করে ফের নির্দেশ দিয়ে বলল, আপনারা আমাদের ঘর করতেছেন, আমাদের কথা শুনবেন, নয়তো একটা টাকাও পাবেন না এই কয়দিনের। ঘর আগের মতো দেখতে চাই। মিস্ত্রিরা নিচু মাথায় তৌসিফের নির্দেশ পালনে ব্যতিব্যস্ত হয়ে উঠল। ততক্ষণে ঘরের সামনে চলে এলো সলিমুল্লাহ, মর্জিনা, সীমা, মণি। সলিমুল্লাহ গর্জে উঠলেন। কম্পিত উচ্চ কণ্ঠে তৌসিফকে বললেন, তোর এত বড় হিম্মত, আমার আদেশ অমান্য করস? এত লম্বা লম্বা কথা কোন মুরদে কস? দুই এক হাত জোড়াইতে পারছস তোরা বাপ ছেলে? জায়গা আমার, কে কোন ভাবে ঘর করব, কি করব, তা আমার হুকুমই হইব। এত বড় ঘর দিয়ে কি করবি? ফুটানি বন্ধ কর। জামাল বড় কইরা পাকা ঘর দিব। আর পাকা ঘর ছোট হইলে দেখতে ভালো দেখায় না। পাকা ঘরের রুম বড় হইতে হয়। তোদের তো কাঁচামাটির ঘর, টিনের বেড়ার ঘর। রুম ছোট, ঘর ছোট হইলেও চলে। তৌসিফ দাদার মুখোমুখি এসে দাঁড়ালো। শানিত গলায় বলল, এতদিন কি অন্ধ ছিলেন আপনি? না, আমাদের নতুন ঘর এটা অদৃশ্য ছিল। বাড়ির জায়গা ভাগ, ঘর ভিটার জন্য নির্দিষ্ট স্থান। এবং আমাদের ঘর লম্বায় কয় হাত, পাশে কয় হাত, উঁচু কতটুকু হবে, সবই তো আপনার সামনে, আপনার সম্মতিতে হলো। তাহলে হঠাৎ এমন বিধ্বংসী কাণ্ড কেন করলেন? পাঞ্জাবের পকেট আবার ভরে গেল আরবের রিয়ালে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাবলিগ জামাতে যান, ধর্মকর্মের কথা বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন। এত কিছু জানেন, কিন্তু এটা জানেন না কারো ঘর ভাঙা আর মসজিদ ভাঙা সমান। মসজিদকে যদি আল্লাহর ঘরের সঙ্গে তুলনা করা হয়, তাহলে মানুষের থাকার ঘরটাও তো আল্লাহর ঘর। নাকি ভুল বললাম? জুলুমকারীকে আল্লাহ সহ্য করবেন না, মনে রাখবেন। ঘর আগের মতোই হবে ঠিকঠাক ভাবে। আর বললেন না জায়গা আপনার? হ্যাঁ, অবশ্যই আপনি মালিক, কিন্তু জন্মসূত্রে, ধর্মীয় আইনে, রাষ্ট্রীয় আইনে এইসব জায়গার অংশীদার এখন আপনার সন্তানেরা। তদ্রূপ পৈতৃক সূত্রে পরবর্তী বংশধর হিসেবে আমরাও এসব জায়গায় অংশীদার, হকদার। আর কোনোভাবে বোঝাতে হবে? সলিমুল্লাহ নীতির যুক্তিপূর্ণ কথা তোরে নিজের কথার খেই হারিয়ে ফেললেন। কিংকর্তব্য বিমূঢ় হয়ে এদিক ওদিক চাইলেন। পাশ থেকে সীমা তাতানো স্বরে ঘর নিয়ে কিছু বলতে গেলে তৌসিফ রোষপূর্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠল। সীমা সামনে গিয়ে বলল, হায় রে চাচি, স্বার্থে যখন আঘাত লাগলো তখনই সাপের খোলসের ন্যায় রূপ বদলে ফেললেন। স্বাভাবিকভাবে বিষয়টাকে নিতে পারলেন না। অথচ আমার মা আপনাকে বোনের মতো জানত। জন্ম, মৃত্যু, বিয়ে আল্লাহর হাতে। জোর করে হয়? মন বসে? সীমা থমথমে মুখে বসে আছে। তার সারা মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। মর্জিনা মুখে ঝামটি মেরে সীমার পক্ষ নিয়ে বলল, তুই যখন ঘর ধরছিলি তখন আমরা কি অতশত বুঝছি? গতকাল তো চাচাই টেলিফোনে ঘরের সুবিধা অসুবিধা বুঝাইয়া কইল তো চাচিরে। তোর দাদা আমরা কেউই ইচ্ছা কইরা মানা করি নাই। জামাল এক কথায় বইলা দিছে, তোরা ঘর এত বড় কইরা করলে তার দালানের সৌন্দর্য কইমা যাইব।
দাদির মুখের কথা কেড়ে নিল তৌসিফ। আজ যেন তার ভিতরের সমস্ত কথাগুলো, অভিযোগগুলো ঠেলে ঠুলে ভিতর হতে বেরিয়ে আসতে চায়। সে পাগলা কুকুরের মতো বিক্ষিপ্ত মেজাজে হড়বড় করে বলতে লাগলো, যাদের মনে কোনো সৌন্দর্য নেই তাদের ঘরে সৌন্দর্য থাকা মানায় না। আমাদের মনে সৌন্দর্য আছে, সততা আছে, নৈতিকতা আছে। সুতরাং আমাদের ঘর টিনের হলেও বড় হতে হবে, সুন্দর হতে হবে। আমি অবাক হই দাদি, আমার বাবা মায়ের প্রতি আপনাদের নির্দয়তা, নিষ্ঠুরতা দেখলে। আমার মা বাবা এই সংসারের জন্য কি না করছে। আমার বাবার টাকায় আপনার ছোট পুত্র ডিগ্রি পাস সার্টিফিকেট হাতে পেয়েছে, সে আজ ভালো ব্যবসা করতেছে। আমার বাবার টাকায় আপনার একমাত্র মেয়েকে ভালো ঘরে পাত্রস্থ করতে পেরেছেন। আমার বাবার স্বল্প বেতনের উপার্জিত টাকায় সবাই 3 বেলা খেতে পেরেছেন। নিজের জন্য আমার বাবা 5টি পয়সাও রাখেনি। হ্যাঁ, আমি স্বীকার করছি, এসব পরিবারের বড় ছেলের একান্ত দায়িত্ব ও কর্তব্য। কিন্তু পরিশেষে যখন অকাতরে সব বিলিয়ে দেওয়া সেই মানুষটি তার ন্যায্য পাওনাটুকু পায় না পরিবার থেকে, তখন বড় দুঃখ হয় দাদি। তখন এমন কথাগুলো এসে যায়। আর আমার মায়ের কায়িক শ্রমের বিনিময়ে সবার পাতে টাইমলি বেলায় বেলায় খাবার উঠেছে। একইভাবে চা থেকে শুরু করে নাস্তা, পিঠাপুলি সবকিছু। কিন্তু আমার মায়ের পাতে জুটেছে নামে মাত্র। তৈরি করতো সে, আর খেতেন আপনারা। আমি বহুদিন খেয়াল করেছি, মুরগি রান্না করলে আমার মায়ের প্লেটে কোনোদিন 1 পিস মাংস ওঠেনি। মুরগির গলা, হাড় এসে পড়তো। ভাজা মাছ পেত সবচেয়ে চিকন ছোট পিস। গরুর মাংস রান্না করলে 3 পিস আলু, 1 পিস মাংস, 2 পিস হাড়, 1 চামচ ঝোল। এই। এরপর আর চোখেই দেখতো না আমার মা। খালি হাঁড়ি সকালে ধুয়ে ফেলতে হতো। এভাবে আমার মায়ের সংসার জীবনের ইতিকথা বলতে গেলে আস্ত ইতিহাস। মর্জিনা বলল, সংসারে বড় বউ আগে আসে, তাই তার খাটুনিও বেশি সবার চাইতে। এইসব এমন ঢোল পিঠা কনের মতন কথা না, লোকে শুনলেও হাসবো। মুখ বাঁকিয়ে তিরিকি মেজাজে ব্যঙ্গ করে বলল মর্জিনা, আপনার কথায় যুক্তি আছে মানলাম। তাহলে পরে যেই 2জন বউ আসলো ঘরে, তারা এমন খাটেনি কেন? তারা কি এই ঘরের বউ নয়, মেয়ে? না, এটা তাদের নানার বাড়ি। একজনের স্বামী রিয়াল পাঠায় বলে সেই ভাবসাব নিয়ে থাকে, আর একজনের স্বামী ব্যবসা করে বলে তার ঠাট বাট। আর আমার বাবা বেকার বলে সেই অজুহাতে আমার মায়েরই খাটতে হবে। আগে খেটেছে বড় বউ বলে, বর্তমানে খাটছে সে বেকার স্বামীর স্ত্রী বলে। আমার মায়ের শরীরের হাড় যতটুকু ক্ষয় হয়েছে, সেই অনুপাতে বাকি 2জনের হাড় কতটুকু ক্ষয় হয়েছে বলতে পারবেন? ভোরে উঠে আমার মা দায়িত্ব নিয়ে যতগুলো কাজ করে, সেই একই দায়িত্ব কি এই 2জনের ওপর বর্তায় না দাদি? কখনো কি তাদের বলেছেন? মায়ের হয়ে তাদের সাথে প্রতিবাদ করেছেন? তারা 2জন যত জায়গায় গিয়ে স্বামীর সঙ্গে ঘুরে বেরিয়েছে, সেই হিসেবে আমার মা কোথায় গিয়েছে স্বামীর সঙ্গে ঘুরতে বলেন? আমার মায়ের কি শখ আহ্লাদ বলে কিছু নাই? নাকি আমার মায়ের শুরু থেকে এই বয়স ছিল? কিশোরীর বয়স, তরুণীর বয়স, যুবতীর বয়স তার ছিলই না। আপনারা সবাই তো ধরে নিয়েছেন আমি বিয়ে করব বলে ভিন্ন হতে চেয়েছি। আমার মা বাবাও এমনটাই ভেবেছে জানি। কিন্তু না দাদি, আল্লাহর কসম করে বলছি, ভিন্ন হওয়া, নতুন ঘর করা, এই সবই একমাত্র আমার মায়ের জন্য। আমি কাছ থেকে আমার মায়ের নিদারুণ জীবন দেখেছি। পরিবার থেকে ছোট ছোট অবহেলা, উপেক্ষা, অমানবিকতা, অনাদরগুলো আমি পর্যবেক্ষণ করেছি দীর্ঘদিন ধরে, যার ফলাফল আজকের ভিন্ন হওয়া। আমার মা বাবার ত্যাগের প্রতিদান তো দিলেনই না আপনারা স্বামী স্ত্রী, উল্টো অন্যায়ভাবে মেজ ছেলে সাফাই গাইতে আসছেন। আপনারা বড় সুবিধাবাদী দাদি, বড় হারামি। হেরে গলায় কথাগুলো বলে তপ্ত শ্বাস ছাড়ল তৌসিফ। তার ধারালো কথার তোরে ভেসে গেল পরিবারের বাকি সবাই। সলিমুল্লাহ গলায় যথাসম্ভব কাঠিন্যতা ঢেলে বললেন, খোটা তো সবই দিয়া দিলি, কিছুই বাকি রাখলি না। আইজ থেইকা, এখন থেইকা তোর মায়ের হাতের রান্না আমরা কেউই খামু না। তার আর কোনো কাজ করতে হইব না, যা। এখন তো বলবেনই, এখন তো আমার মা বাবা 2জনেরই সব শেষ। কম তো পান নাই তাদের থেকে। আমার মায়ের ওপর দিয়ে মেয়ের বিয়ে দিলেন, 2 ছেলেরে বিয়ে করালেন। তখন কি খাটুনিই না আমার মা খেটেছে, এবং তাদের বিয়ে উপলক্ষে পরবর্তী সময়গুলোতেও। আপনাদের আজকের আচরণে আমি খুবই মর্মাহত হলাম। সুফিয়া বিবি অচেনার মতো শ্লেষ মাখা স্বরে বলল, তোর মা বাপে কিছু না কইলে কি হইব? তুই তাগো হইয়া যা কইলি আস, যেই সকল খোটা দিলি চাচি করে, এমনিতেই আমাগো সকলের মন ভরে গেছে।
তোর মার আরো কোনো কামের দরকার নেই। যা, তুই নয়া ঘর বাইন্দা তোর মায়েরে পালঙ্কে তুইলে আরাম দিস, বান্দি রেখা মারে খাওয়াইস। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি এর আগেও মাকে বলছি ঘরে যেন কোনো কাজ না করে। তবু আমার ভালো মা, দয়ালু মা সবই করেছে। তবে আজকের পর থেকে আর নয়। ঘরের অতিরিক্ত একটি সুতা সরানোর কাজও আমার মা করতে পারবে না। এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল কথা মায়ের জন্য। বাসখাই কণ্ঠে বলল তৌসিফ। ঘরে কাজ না করতে পারলে এই ঘরে থাকতেও পারবো না। তাদের সব বাইর কইরা দেওয়া হোক ঘর থেকে। তৌসিফ ঘাড় ঘুরিয়ে কথাগুলো বলা ব্যক্তিটির দিকে চাইল। 3 পা এগিয়ে গিয়ে তার গলা টিপে ধরল। ক্রুর হেসে বলল, ঘর ভাগে না পেতে এত খবরদারি শুরু হয়ে গেল? আপনি নারী জাতির কলঙ্ক। নিজে একজন নারী হয়ে বোনরূপী আরেকজন নারীর প্রতি কোনো সহমর্মিতা নেই, কোনো সুবিচার নেই। এটা দাদার ঘর, সেই হিসেবে সবাই এই ঘরে থাকার অধিকার রাখে। সলিমুল্লাহ উড়ে গিয়ে তৌসিফের গালে কষে চর বসিয়ে দিলেন। রাগে গড়গড় করতে করতে বললেন, বেয়াদবের শেষ সীমানায় চইলা গেছ তুই। চাচির গলা টিপে ধরলি কোন বিবেকে ও সাহসে? উনি চাচি হয়ে যদি অবিবেচকের মতো আগ্রাসী আচরণ করতে পারে, তাহলে আমি কেন সেটা পারবো না? আপনার জন্যই তো আমি সেই সুযোগটা পেয়ে গেলাম। উনি কথাটা বলার সাথে সাথে যদি আপনি তাকে শাসাতেন, তাহলে তো আমি তেড়ে যেতে বাধ্য হতাম না। আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার উনি কে? এই ঘরে তার অনেক আগে আমার মায়ের পদধূলি পড়েছে। অতএব ওনার চেয়ে আমার মায়ের অধিকার, আবদার ঢের বেশি। ছোট ভাইয়ের স্ত্রী হয়ে উনি বড় ভাসুরের পরিবারকে বের হয়ে যেতে বলে। ওনারে আস্পর্ধা আপনার চোখে পড়ল না দাদা? সলিমুল্লাহ দিশেহারা হয়ে উঠলেন। দাঁতের কথার জ্বালা আটকে গেলেন। প্রত্যুত্তরে কথা খুঁজে পেলেন না জবাব দেওয়ার মতো। শুধু ভাবছেন, জাবেদের কানে গেলে মারাত্মক কিছু ঘটে যাবে। মনিকে কিভাবে দমন করা যায় বুঝে উঠতে পারছেন না। তিনি জাহেদ ও রাবেয়ার সামনে গেলেন ত্রস্ত পায়ে। গলা খেকে ইচ্ছে মতো ঝাড়লেন তাদের দুজনকে। জাহেদ অনুতপ্তের সুরে বলল, আমাদের কি দোষ বাবা? আমরা তাকে শিখিয়ে দিছি নাকি? এটা অন্যায় হয়েছে তৌসিফের। আমি তার হয়ে মার্জনা ভিক্ষা চাই বাবা। আর আপনি তো তাকে মারলেনই। রাবেয়া সিটিয়ে যাচ্ছে একেবারে। ভারাক্রান্ত মুখে নোয়ানো স্বরে বলল, বাবা, আমিও স্বীকার করি, তৌসিফের এটা উচিত হয় নাই। আসলে মনির অমন অন্যায় আচরণে তৌসিফ আক্রোশে ফাইটা পড়ছে। নিজের নিয়ন্ত্রণ করতে পারে নাই। আকস্মিক ঘটনায় মনি থরথরিয়ে কাঁপছে। নিজের গলার এদিক ওদিকে হাত বুলাতে বুলাতে উগ্রস্বরে বলল, সবকিছু ভাগ হয়ে গেছে। বাপের ঘর ছোট ছেলে পায়, তাইলে এই ঘর তো এখন আমাদের, আর কারো না। আমাদের ঘর থেকে আমি বাইর হইতে কইলে দোষ হইব কেন? তুই মানুষ না, জালিম, কসাই। তোর চাচাই যদি তোর থেকে এই বদলা না নেয়, আমি মনি তার ঘর করুম না তো, মনে রাখিস তুই। এটা আমাকে শুনিয়ে লাভ নেই মনি বেগম, আপনার স্বামীকে বলবেন। কণ্ঠে উপহাসের ঝাঁপি ঢেলে বলল তৌসিফ। মনি জড়ানো পায়ে ঘরে চলে গেল। স্বামীকে ফোন দিয়ে ফোফানো স্বরে বিশদ জানালো। ওপাশ থেকে জাবেদ বাঘের ন্যায় হুঙ্কার ছাড়ল। মনি নিজে আটকে গেল মুঠোফোনের এপাশ হতে। পরক্ষণেই জাবেদের বজ্রকণ্ঠ স্তিমিত হয়ে এলো অস্তমিত সূর্যের ন্যায়। সেই স্ত্রীকে বরফ গলায় কিছু কথা বলল। মনি মনোযোগ দিয়ে শুনল সব, আর কেবল হু হ্যাঁ করে সাংকেতিক ভাষায় স্বামীর কথায় সম্মতি পোষণ করল। মর্জিনা বদরাগী গলায় তৌসিফকে বলল, ঘরে গিয়া চাচির কাছে মাফ চা, নইলে বড় কেলেঙ্কারি ঘইটা যাইব কইলাম। তৌসিফ দাদির কথা সম্পূর্ণ অগ্রাহ্য করল। মা বাবার পাশে গিয়ে দাঁড়ালো। বেলা ফুরিয়ে গেল। মিস্ত্রিরা কাজ শেষ করে চলে গেল। তৌসিফকে তার মা বাবা অনুরোধ করে বলল, বাবা, যত যাই হোক, সে তো চাচ্ছি, আরেকদিকে মেয়ে মানুষ, তার গায়ে হাত দেওয়া খুবই বিচ্ছিরি কাণ্ড হইছে। যা, ঘরে গিয়া মাফ চা, নইলে এটার খেসারত আমাগো পরিবারের সবার উপর দিয়া যাইব তুফানের মতন। গায়ে হাত দিলাম কোথায়? গলা টিপে ধরেছি একটা শিক্ষা দেওয়ার জন্য, যেন ভবিষ্যতে আর এমন কথা বেফাস ভাবে না বের হয় তার এবং বাকিদের মুখ দিয়ে। কত বড় কথা বলেছে দেখেছ? মা কাজ না করলে সেই ঘর আর থাকা যাবে না আমাদের। কি অমানবিক নিষ্ঠুর কথাবার্তা! তোর কথাও ফেলনার নয়, তুই অন্যভাবে কিছু করতে পারতি। এখন ঘরে যা, গিয়া মাফ চা, ভুল হয়ে গেছে বইলা। আকুতি করে বলল রাবেয়া। দেখি, আমি তো রক্ত মাংসে গড়া একজন মানুষ। উপস্থিত মাথা ঠিক রাখা সম্ভব হয় নাই। আমার স্থানে তার স্বামী হলেও সেম কাজ করত। নিকট মসজিদ হতে মাগরিবের আজান শোনা যাচ্ছে। সলিমুল্লাহ চলে গেলেন মসজিদে।
তৌসিফ নলকূপ চেপে হাতে লেগে থাকা মাটি ধুয়ে নিল, ফোল্ড করা শার্টের হাতা মেলে দিল হাতের কবজি পর্যন্ত। নামাজ পড়তে সেও মসজিদে গেল। বাকিরাও হাত মুখ ধুয়ে ঘরে চলে গেল। সীমা তার ছোট ছেলেকে নিয়ে নিজের রুমে চলে গেল। সাথী বাড়িতে নেই। 4 দিন কলেজ বন্ধ পেয়ে নানার বাড়ি বেড়াতে চলে গেল। সীমা কুটিল হাসল গোপনে। সংঘাতের উদ্দেশ্য তার। কথা উঠল তাদের ঘর করা নিয়ে, অথচ তার কোনো উচ্চবাচ্যই করতে হলো না। এ দেখি ধরি মাছ, নাচুই পানি। সে কেবল নীরব দর্শক হয়ে বোকা বোকা চোখে তামাশা দেখল ও শুনল। মনে রুদ্র মেজাজে তার একমাত্র ছেলে অভ্রকে পড়াতে বসালো টেবিলে। মর্জিনা নিজেদের রুমে গেল। নামাজের ছোট চৌকিটায় জায়নামাজের ওপর বসে রইলেন আদায় করে। এক হাত দিয়ে তসবি গুনছেন, অপর হাত বাড়িয়ে পানের বাটা নিজের দিকে টেনে নিলেন। আস্ত একটা পান মুখে পুরে দিলেন প্রয়োজনীয় উপাদান মিশিয়ে। আশু ঘটে যাওয়া ঘটনা ওনার মনটাকে বড় ভীত সন্ত্রস্ত করে দিয়েছে। মাথার ভিতর সনসন শব্দ হচ্ছে যেন। মনে মনে বলছেন, জাবেদের কানে মনে এতক্ষণে চইলা গেছে কাহিনী। না জানি কি তুলকালাম কাণ্ড কইরা ফালায় ওই বাড়ি আইসা। করারও দরকার। ইতরটায় মায়ের মানজার ছুতায় নানান কীর্তি কইরা ফালাইছে এই কয় মাসে। এর শৈলে দপাদপ কয়টা পরন দরকার ভাদ্র মাসের তালের মতন। তবেই না এর টকবক করা রক্ত পানি হইব। একই মসজিদে একই কাতারে সারিবদ্ধ হয়ে দাদা নাতি নামাজ পড়ল, কিন্তু কেউ কারোর সাথে কথা বলল না, ফিরেও তাকালো না। দাদার চরের জন্য তৌসিফের অন্তরে ততটা ক্ষোভ নেই। তিনি মুরব্বী, তার চোখে ভুল মনে হলে নাতির গায়ে হাত তুলতেই পারেন। তার যত অসহিষ্ণুতা সবই মনির উপরে। এখনো তার হাত নিষ্পিস করছে। সে যদি মনিকে গলা টিপে মেরে ফেলতে পারত, তবেই তার মনে স্বস্তি মিলত। তৌসিফ বাড়ির বাইরে থেকে ছোট ভাই তানভীরকে ফোন দিল। ঘরে গেলে ফোনে কথা বলা যাবে না ভালো করে। সে দিনের আলোয় ঘটে যাওয়া সব অঘটন জানালো। শুনে তানভীর উৎকণ্ঠাজনিত কণ্ঠে বলল, ভ্রাতা, তুমি আর বিলম্ব করিও না। বিদ্যমান পরিস্থিতি সুবিধা ঠেকছে না। মনি বেগম এখন ফণি মনসা সর্প হইয়া আছে। তার বদলে জাবেদ মিয়া তোমারে ধ্বংসন করতে 2বার ভাবিবে না। আগামীকালে গৃহ ত্যাগ করো। তোমার গন্তব্য কার্যস্থলে চলিয়া যাও। আমি বিদ্যালয় হইতে ছুটি নিয়ে 2 দিনের জন্য আসিব। মাথা পিতার সাহচর্যে থাকিব। তৌসিফ বলল, ঘরের কাজ মিস্ত্রিদের বুঝিয়ে চলে যাব। আমার এমনিতে 1 সপ্তাহ শেষ হবে আগামীকাল। কাল কাজ আছে, পরশু যাব। তুই পারলে চলে আসিস দ্রুত। তৌসিফ বাড়ি গিয়ে মা বাবার রুমে গেল। জাহেদ মেঘ মুখে শুয়ে আছে। রাবেও বিষাদগ্রস্ত মুখে স্বামীর পাশে বসে আছে। তৌসিফ পলকহীন চোখে মা বাবার অভিব্যক্তি অনুধাবন করল। বেতের পুরনো মোড়াটা টেনে বসল। হাতে থাকা নাস্তার প্যাকেটটা মায়ের হাতে দিল। চাপা স্বরে বলল, গরম গরম ডাল পুরি ও মুসমুসে পেঁয়াজু। মাত্র কড়াই থেকে নামালো তারা। বাবাকে দাও, তুমিও খাও। আমি বাজার থেকে খেয়ে আসছি। জাহেদের ক্ষুধা লেগেছে বেশ। রাবেয়ারও পেটটা চনমনে উঠল। তারা বিরস মুখে খেয়ে নিল খেতে হবে বলে। অন্যদিন সন্ধ্যায় কিছু না কিছু নাস্তার ব্যবস্থা হয়। আজ সবার এক বিকেল কেটেছে হাঙ্গামা করে। জাহেদ ও রাবেয়া বেজায় মনক্ষুণ্ণ ছেলের উপরে। তৌসিফ আস্তে করে মা বাবাকে বলল, এই ঘরে এই রাতই আমাদের জীবনের শেষ রাত। ভোর হলে আমরা বেরিয়ে যাব। মিস্ত্রিরা সকালে এলে কিছু টিন ও বাঁশ দিয়ে আমাদেরকে বড় একটি রুম করে দিতে বলবো নতুন ঘরের পাশে। সেখানে এই খাটটা সেট করে নিব। আর আমাদের সবকিছু উপর নিচে করে রাখতে পারবো। মাটিতে বড় প্লাস্টিক বিছিয়ে নিলে আরো সুবিধা হবে। ঘর কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা সেই এক রুমের ঘরেই থাকবো। মা একটি মাটির চুলা বানিয়ে নিও আস্তে ধীরে। বড় ঘর হয়ে গেলে এগুলো রান্নাঘরের কাজে লেগে যাবে। এত বড় কথা বলার পরে এই ঘরে পড়ে থাকা বেহায়ামি ছাড়া কিচ্ছু নয়। আমাদের আত্মসম্মান আছে, নাকি বলো তোমরা? তোর কথায় আমার কথা। আমারও মন উঠে গেছে। আমার বাপের ছোট ছেলের বউ লাগামহীন বেপরোয়া কথার প্রতিবাদ করলো না, কিন্তু ঠিকই তোর গায়ে হাত তুললো। একই কাজ তো তিনি মনির ক্ষেত্র করতে পারত। শ্বশুর হলো পিতার মতো। অপরাধ দেখলে এভাবে শাসন করতেই পারে। তাই আর এক দণ্ড থাকতে চাই না এই ভিটায়। তোর মায়েরও আর সবার জন্য চ্যাপ্টা হয়ে এত এত রুটি কাপে কাপে চা বানাতে হবে না। এই বিষয়টা আপনি আরো 10 বছর আগে বুঝলে মায়ের কোমর মেরুদণ্ড আরো হৃষ্টপুষ্ট থাকতো। শারীরিক সৌন্দর্যের এত ঘাটতি হতো না। প্রগাঢ় অভিমান মুখ গুস করে বলল তৌসিফ। রাবেয়া বলল,
আচ্ছা, অন্য জায়গায় না কইরা যেইখানে আমাকে পাকের ঘর হইব সেখানেই করলেই তো হয়। এক ঢিলে দুই পাখি মারা হইব। তোমার মাথায় আসলেই গোবর। পাকঘর কিভাবে করবে? কাঁঠাল গাছটা কেটে সরাতে হবে না? মাটির গভীর থেকে শেকড় তুলতেও বেশ সময় লাগবে। পাকের ঘর যেভাবে মজবুত করে করা হবে সেভাবে করতে গেলে সময় লাগবে। আমরা কাল রাত কই থাকবো? তাই কাল বড় ঘরের কাজ বাদ দিয়ে আলাদা করে কোনোভাবে একটা রুম করে দিলেই হবে। ওহ, এবার বুঝলাম। মাথায় আসে নাই। ধীর গলায় বলল রাবেয়া। রাতের খাবার সেরে সবাই ঘুমিয়ে গেল। পরের দিন ভোরেই তারা তিনজন ঘুম থেকে জেগে গেল। মা ছেলে মিলে তাদের সব আসবাবপত্র বের করা শুরু করলো। জাহেদও হাত লাগালো স্ত্রী ছেলের সাথে। তাদেরকে থামাতে আপ্রাণ চেষ্টা করলো সলিমুল্লাহ ও মর্জিনা। তারা সেদিকে ভ্রুক্ষেপও করলো না। নিজেদের মতো করে সব বের করে উঠানে জড়ো করলো। রাবেয়ার বোবা অশ্রুপাতে ভেসে যাচ্ছে। কত সুখ দুঃখ আনন্দ বেদনার সঙ্গী এই ঘর, এই শয্যা। বউ হয়ে এসেছে এই ঘরটাতেই, অথচ আজ তাদের সেই ঘর ছেড়ে দিতে হচ্ছে। দিতে হচ্ছে ঘরের সমস্ত অধিকারটুকু। মিস্ত্রিরা চলে এলো নির্দিষ্ট সময়। তৌসিফ তাদের নির্দেশ দিয়ে বলল, এই ঘরের কাজ বন্ধ। আলাদা করে বড় এক রুম করে দেন এইখানটায়। আজকের ভিতরে পারবেন না? কি কোন ভাই, এটা তো আমাগো কয়েক ঘন্টার খেলা মাত্র। তারা 6 জন মিস্ত্রি মিলে এক রুমের ঘর তৈরিতে হাত দিল। কেউ বাঁশ পোতার জন্য মাটিতে গর্ত করছে শাবল দিয়ে, কেউ করাত দিয়ে বাঁশ কেটে নিচ্ছে মাপ অনুযায়ী। তৌসিফ বলল, মা, তাদের নাস্তা তারা বানাক, আমাদের জন্য আমি নাস্তা নিয়ে আসছি। সে বাজার গিয়ে পরোটা ডাল ভাজি নিয়ে এলো। রাবেয়া উঠানের একপাশের বড়ই গাছতলায় একটি বেতের পাটি বিছিয়ে নিল। এটা তার হাতে বোনা পাটি। মা বাবা ছেলে মিলে নাস্তা খেয়ে নিল। নলকূপ থেকে অ্যালুমিনিয়ামের পানির জগটা ভরে নিল তৌসিফ। মনে বোরকা পরে বাড়ির বাইরে গেল। সবাই ধরে নিল হয়তো মার্কেটে যাচ্ছে কোনো প্রয়োজনে। ঘড়ির কাঁটা ঘুরে 11টায় চলে গেল। হেমন্তের মিঠে রোদে ভরে গিয়েছে আঙিনার চারপাশ। জাহেদ গাছের ছায়ার মাঝে একটি চেয়ারে বসে আছে। রাবেয়া দুহাত লাগিয়ে কাজ করছে জিনিসপত্র বের করার জন্য। তৌসিফকে পরের দিন সকালে ঢাকায় যেতেই হবে, তাই সেও মিস্ত্রিদের সাথে মাটির কাজে হাত দিয়েছে। তখনই সবাইকে অদ্ভুতভাবে চমকে দিয়ে তিনজনে পুলিশের আগমন ঘটল বাড়ির আঙিনায়। সলিমুল্লাহ বের হয়ে এলেন ঘর থেকে। ওনাকে দেখে একজন পুলিশ রাশভারী কণ্ঠে বললেন, তৌসিফকে ডাক দেন। নারী নির্যাতন ও মানহানি মামলায় তাকে অ্যারেস্ট করতে এসেছি আমরা। পুলিশদের দেখে ঘরের ভিতর হতে হুড়মুড় করে সবাই বেরিয়ে এলো। তাদের চোখে মুখে প্রগাঢ় বিস্ময়। সবাই শক্ত চোয়ালে অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে পুলিশদের সামনে। সলিমুল্লাহ শক্ত গলায় পুলিশদের পাল্টা প্রশ্ন ছুড়ে মারলেন। আইন চলে প্রমাণের ভিত্তিতে। প্রমাণ ছাড়া আন্দাজে কারো হাতে হাত করা পরান যায় মিয়া? পুলিশ সার্টিফিকেট কই? আর মামলাটা দিলই বা কে? কন তো। মামলা দিয়েছে ভিকটিম। পুলিশ সার্টিফিকেট লাগবে না এই মামলার। উপযুক্ত প্রমাণ হলে হবে। উপযুক্ত প্রমাণ নিতে আপনাদের দ্বারস্থ হলাম। তারপরেই ধরবো অপরাধীকে। ভিকটিমের বিবরণ হিসেবে আপনি তার শ্বশুর, রাইট? রাইট। বসেন আপনারা। তাইলে কইলেন কেন ধরবেন? পরের কথা আগে বলে কাজ এগিয়ে রাখলাম। কোনো নারী সাধে ভাসুরের ছেলের নামে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে না। তাই আমরা সত্যতা যাচাই করতে এলাম। আপনি বাড়ির কর্তা, মুরব্বী। আশা করি মিথ্যা কিছু বলবেন না। তীর্যক স্বরে বলল একজন পুলিশ। মর্জিনার নির্দেশে সাথী বসার জন্য চৈকি ও মোড়া এনে দিল উঠানে। পুলিশরা বসলো। অদূরে থেকে জাহেদ, রাবে ও তৌসিফ পুলিশদের দেখল। রাবেয়া ভীত হয়ে উঠলেন। ভীরু অথচ চঞ্চল গলা আস্তে করে ছেলেকে অনুরোধ ও আদেশ করে বললেন, আল্লাহ গো, বাড়িতে পুলিশ আইলো কেন? তোরে ধরতে আইছে মনে হয়। পিছনের খেতে দিয়া চইলা যা বাপ, পলায় যা কইলাম। আরে দূর মা, আমি চোর, পালাবো কেন? দেখি কেন এলো পুলিশ। তৌসিফ মাটি হাতেই চলে গেল বড় উঠানের দিকে। রাবে ও জাহেদ ছেলের পিছন পিছন গেলেন ব্যতিব্যস্ত হয়ে। তারা গিয়ে পুলিশদের ঘিরে জড়ো হওয়া স্থানে পা রাখল। মুহূর্তে একজন পুলিশ তৌসিফকে বলল, আপনার নাম? তৌসিফ। এনারা কে? আমার মা বাবা। আপনি চাচির গায়ে হাত তুলেছেন? বিষয়টা এরকম নয়, আগে শুনেন বলছি। গুরুগম্ভীর স্বরে বলল তৌসিফ। পাশ হতে সলিমুল্লাহ বললেন, মিয়ারা, আমার লগে কথা কন। আমার কথা শোনেন। আমি ঘরের প্রধান।
পুলিশরা বলল, এত শোনাশুনি টাইম নেই মুরব্বি। পুলিশদের অনেক কাজ থাকে। আমরা একজন একজন করে জিজ্ঞেস করে সত্যতা প্রমাণ করব। ঘরের ভিতর আর কেউ আছে? তাদের ডাকেন। ভিকটিম কোথায়? না, আর কেউ ভিতরে নাই। সবাই এখানে আছে। আপনাদের ভিকটিম এখনো বাড়ি ফিরেনি। যেতে আমার মাকে বলে গেল তার ছেলের দিকে খেয়াল রাখতে। উনি নাকি বোনের বাড়ি যাচ্ছে জরুরি কাজে। বিকাল আসবে। ভ্রুকুটি করে বলল সাথী। তার মা আগুন চোখে তার দিকে চাইল। সাথী তা না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। পুলিশরা একে একে প্রত্যেকের জিজ্ঞেস করলো, এই ঘরের ছোট বউ মনির গায়ে হাত তুলেছেই তৌসিফ। এটা সত্যি? সম্পর্কে আবার তারা কিনা চাচি ভাতিজা। রাবে ও জাহেদ তাদের কিছু বলতে গিয়েও পারল না। তারা তাদের দুজনকে থামিয়ে দিয়ে নিরস কণ্ঠে বলল, আপনাদের কিছু বলতে হবে না, চুপ থাকেন। মা বাবা ছেলেকে নির্দোষ সাজাবেন, এটাই অতি স্বাভাবিক। রাবে ও জাহেদ উৎকণ্ঠিত মনে চুপ করে আছে অপরাধীর ন্যায়। তাদের স্বামী স্ত্রীর অনুনয় দৃষ্টি বাকিদের মুখের উপর ঘুরছে অনবরত। ভয়ে তটস্থ রাবেয়া। তার গলা শুকিয়ে আসছে। বারবার শুকনো ঢোক গিলছে সবার অলক্ষ্যে। মুখশ্রী ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে মৃত মৎস্যের ন্যায়। সে মনে মনে আল্লাহর নাম জপছে। বড় বিপদ হতে মুক্তির দোয়া পড়ছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকিস সাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আদাই। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে। তৌসিফ স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সে পাহাড়ের মতো অবিচল, অটুট, কারো দিকে তাকাচ্ছে না। শিশু অব্র তার কচি কণ্ঠে বলল, বড় ভাই আমার আম্মুরে মারে নাই, ভাইয়া অনেক ভালো। সবাই হা হয়ে গেল অব্রর কথা শুনে। মর্জিনা দাঁত কিরমিরিয়ে গোপনে বলল, মা নাই দেখা মুখ খুলতে পারলি। বাড়িতে থাকলে তোর মুখ আঠা দিয়া বন্ধ কইরা রাখতো। পুলিশরা তার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করল। সাথী দেখল সলিমুল্লাহর কথা তৌসিফের দিকে যাচ্ছে। তার মনোবল বেড়ে গেল। তৌসিফ তাকে বিয়ে না করুক তো কি হয়েছে? সে তার রক্তের চাচাতো ভাই। হৃদয়ের অমোঘ টান অস্বীকার করার কোনো সুযোগ নেই। সে সবাইকে অবিশ্বাস্যভাবে চমকে দিয়ে আত্মবিশ্বাসী সুরে বলল, ছোট বলে ওর কথাকে ফেলে দিবেন না আপনারা। আমিও তার মতো করে বলতে চাই, তৌসিফ ভাই নির্দোষ। চাচির গায়ে উনি হাত দেয় নাই। চাচি অসহ্যকর কিছু বলাতে ভাই তেড়ে আসছিল, সেটাকে চাচি বানিয়ে ফেলেছে। গায়ে হাত দিছে, নারী নির্যাতন, মানহানি। সাথীর মা সীমা দপ করে গোপনে জ্বলে উঠল বারুদের ন্যায়। মেয়ে এটা কি বলল তৌসিফরে সেফ করার জন্য? উপায়ন্তর না দেখে সেও দুবাককে বলল, আমি আর কি কমু, আমার মেয়েই আমার কথা বইলা দিছে। এবার মর্জিনা পড়ে গেল ভারী বিপাকে। ইতি উতি চেয়ে বলল, তিনজনের সাক্ষ্য তো পাইলেন, আমিও কইতে চাই আমার নাতি নির্দোষ। সলিমুল্লাহ পুলিশদের উদ্দেশ্যে বললেন, তাইলে বাজিরা কি বুঝলেন? আমার নাতি নির্দোষ। তারা নতুন ঘর তুলতাছে। এইসব নিয়ে চাচির সাথে কিছু উত্তেজিত কথাবার্তা বিনিময় হয়েছে, এর বেশি কিছুই না। আপনারা চলে যান। বাড়িঘরে এর চাইতেও বহুত গ্যাঞ্জাম হয়, বিবাদ হয়, আবার বিবাদ মিটেও যায়। তাহলে উনি থানায় কেন গেল? মিথ্যা করে কেন ভাতিজার নামে অভিযোগ দায়ের করলো? পুলিশকে হয়রানির কোনো মানে হয়? এখন তো দেখি তারই অ্যারেস্ট করতে হয়। ফাজিল মেয়ে লোক কোথাকার। কটাক্ষ করে বলল পুলিশ। পুলিশকে হয়রানি করা, পরিবারের মানহানি করা, এর জন্য তার উপযুক্ত শাস্তি পাওনা রেডি হইয়া গেছে। আপনারা চলে যান। সলিমুল্লাহর স্পষ্টবাদী কথা শুনে পুলিশ তিনজন চলে গেল। তৌসিফ অব্রকে টেনে নিজের কোলের ভিতর জড়িয়ে নিল। কণ্ঠে এক পাহাড় মায়া ঢেলে বলল, আমার ছোট্ট ভাই, আমার খোকা ভাই, আমার রক্ত। আকস্মিক ঘটনার পরিবর্তিত রূপ দেখে জাহেদ ও রাবেয়া হতবিহ্বল। কেন সবাই মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদের ছেলেকে রক্ষা করলো, এর কোনো সদুত্তর তারা খুঁজে পাচ্ছে না। তৌসিফ নমনীয় গলায় দাদাকে জিজ্ঞেস করলো, দাদা, কারণটা যদি বলতেন অনেক শান্তি পেতাম। সলিমুল্লাহ ফনা তোলা সাপের মতো ফোঁসফোঁস করছেন। হেরে গলায় শোনালেন, কত বড় ব্যর্থমিস বেডি। থানায় চলে গেল, শ্বশুর শাশুড়ির অনুমতি তোয়াক্কা করলো না। তুই তার গলা টিপা ধরছস। এইটা অন্যায় হয়েছে সত্য, তার ফায়সালা আমি নিশ্চয়ই করতাম। তোরে দেয়া তার কাছে মাফ চাইতাম। বাড়িতে পুলিশ আসা মানেই তো বাড়ির ইজ্জত, পরিবারের ইজ্জত খোয়া হয় না? এইটা বেডি চিন্তা করলো না। তুই আমার পরবর্তী বংশের প্রথম পুরুষ। পুলিশ তোরে ধইরা নিলে বাড়ির গৌরব বলতে আর কিছু থাকে? তাই তোরে বাঁচাইলাম।
টাইট দিমো হেই বেডিরে, আসুক আইজ বাড়ি। ওহ, তার মানে নাতির চেয়ে পরিবারের মর্যাদা বেশি গুরুত্ব পেল আপনার কাছে। বুঝলাম দাদা। দুষ্টুমির ছলে মধুর হেসে বলল তৌসিফ। ফের সে বলল, আমি মানছি আমার কাজটি একদম ঠিক হয়নি ওনার সাথে। আমি ওনার কাছে করজোরে ক্ষমা চেয়ে নিব দাদা। মর্জিনা মাথা ঝাঁকিয়ে বিষকণ্ঠে বলল, হেই বেটিরে সাহস দিছে কে? সেইটা বলছেন আপনার পোলায়, নইলে একলার তার অত হিম্মত অহনের কথা নয়। তৌসিফ ও তার মা বাবা তাদের নতুন ঘরের দিকে চলে গেল ব্যস্ত পায়। তারা একে অপরকে আর কোনো প্রশ্ন করল না পুলিশের বিষয়টি নিয়ে, কেননা কারণটা সলিমুল্লাহ সবাইকে অবগত করেছে। মিস্ত্রিরা ঘরের কাজ করছে মনোযোগের সহিত। তৎক্ষণাৎ তৌসিফের মাথায় মনি ও জাভেদকে নিয়ে একটা বিষয় চলে এলো। সে ঠোঁট বাঁকিয়ে ফিসলে হেসে উঠল। অবসন্ন বিকেল ফুরিয়ে আসছে। মিস্ত্রিরা চলে গিয়েছে। নতুন এক রুমের ঘর প্রস্তুত। খাট বিছানো ও গোছানো শেষ। জাহেদ হাত মুখ ধুয়ে খাটের উপরে উঠে শুয়ে পড়ল। এই ঘরে বিদ্যুৎ সংযোগ নেই, তাই রাবেয়া বড় দুটি পিডিম জ্বালিয়ে নিল। তাতে এক রুমের ঘরটি আলোয় মাখামাখি হয়ে গেল। রাবেয়া এটা ওটা করছে। তৌসিফ যথাসম্ভব মাকে সাহায্য করলো। সে পুকুর ঘাটে গিয়ে পানির ঝাপটা মেরে হাত মুখ ধুয়ে নিল। ঘরের দিকে যেতেই পথের ওপরে মনির মুখোমুখি হলো। মনি মাত্রই বাড়ির প্রাঙ্গণে পা রাখল। সে ভূত দেখার মতো চমকে উঠল। অদ্ভুত ও বিকৃত মুখে তৌসিফের পানে চাইল। তার হিসেবটা ছিল তৌসিফকে পুলিশ ধরে নিয়ে যাবে। ঘরের পরিবেশ অস্বস্তিকর থাকবে। তখন সে বাড়ির বাইরে থাকলে ভালো। বিকেল শেষ করে বাড়ি ফিরবে, যেমনটি জাবেদ তাকে শিখিয়ে দিয়েছিল। কিন্তু এটা কি হলো? তার মাথা শো শো করে ঘুরছে। এলোমেলো পায়ে মনি ঘরে ঢুকলো। সবকিছু শুনল। অব্রর গালে পটাপট কয়েকটি থাপ্পড় মেরে বসলো। সাথীর সামনে ছুটে এলো। বাঘিনীর ন্যায় তর্জন গর্জন করে বলল, তোরে আমি খাইছি মাইয়া। ওইবার একবার ট্যাবলেটের কথা কস, আইজ আবার মিথ্যা সাক্ষ্য দিলি তার নামে। তুই কি মনে করস ওই বদমাইশ তোরে বিয়া করব? জীবনেও না। দেখিস, তোরে কত মায়া করি আমি। আর তুই আইস করলিটা কি? দুধ কলা দিয়ে কালসাপ পুষছি এত বছর। সাথে স্থবির হয়ে আছে। মনি চলে গেলে সীমাও মেয়ের গায়ে হাত তুলল। কয়েক ঘা বসিয়ে দিল সাথীর পিঠে। বিতৃষ্ণা ভরা মনে বলল, মনি যা কইছে সত্যই কইছে। দুই জায়ে দিলি তো শত্রু বানায়া। মন চায় তোরে কি যে করি। এত পীড়িত দেখানোর দরকার কি ছিল? লাভটা কি আমাগো? সাথী কান্না করতে করতে পড়ার টেবিলে চলে গেল। অব্র তার রুমে এলো কান্না করতে করতে। সাথী অব্রকে জড়িয়ে ধরল। তখন তৌসিফ ঘরে এলো পরিস্থিতি অনুধাবন করার জন্য। অব্রকে খুঁজতেই সাথী রুমে গেল। দরজা খোলাই ছিল। কিরে অভ্র, ভাই, কি হয়েছে? আম্মা মারছে ভাইয়া। পুলিশরা ওগুলা কইছে কেন বইলা? সাথী পুরো মনে হয় তার আম্মা মারছে। ফোফানো স্বরে বলল অব্র। তৌসিফ অব্রর মুখ মুছে দিল হাত দিয়ে। সাথীর দিকে তাকালো এক পলক। পরক্ষণে পা ঘুরিয়ে নিজেদের ঘরে চলে গেল। শার্ট প্যান্ট পরে নিল। মা বাবাকে বলল, আমার নামে সাথী ও অব্র সাক্ষ্য দিল বলে অনেক মার খেলো মায়ের হাতে। আমি বড় মার্কেটে যাচ্ছি, কাজ সেরে ফিরে আসব। তোমরা দরজা লাগিয়ে থাকো। এইটা কোনো কথা? কি হারামির হারামি মা এগুলা। আচ্ছা যা, আল্লাহর হাওলা, আইলে সব শুনমু। তসিফ বেরিয়ে যায়। পকেটে সযতনে ভরে নেয় সেই ট্যাবলেটের পাতাটা। হাতে নিয়ে নেয় তার বাবার চিকিৎসার সব প্রেসক্রিপশন ও রিপোর্টগুলো। পরিবারের মর্যাদার কথা যেহেতু চাচা হয়ে ভাবল না, তাহলে ভাতিজা হয়ে সে কেন ভাববে আর? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।